করার জন্য। তো সেই পজিটিভ ফিডব্যাকটার উপরে ভিত্তি করেই আসলে আমি প্রসিড করি আর কি ফার্দার, যে না ওকে ফাইন পড়াইছি, তাদের ভালো লাগছে, আচ্ছা ফাইন ঠিক আছে এবার তাহলে পড়াই। ব্যাপারটা ওরকমই। তো অ্যামিনের একটা রিঅ্যাকশন আছে, সেটা হলো নাইট্রাস অ্যাসিডের সাথে অ্যামিনের বিক্রিয়া। রিঅ্যাকশন অফ অ্যামিনস উইথ নাইট্রাস অ্যাসিড, রিঅ্যাকশন অফ অ্যামিনস, রিঅ্যাকশনস বলা ঠিক না, রিঅ্যাকশন বলা ঠিক, রিঅ্যাকশন অফ অ্যামিনস with nitrous acid। এখন প্রশ্ন হচ্ছে নাইট্রাস অ্যাসিড ভাই জিনিসটা কি আসলে? নাইট্রাস অ্যাসিড ইজ নট এ স্টেবল অ্যাসিড। নাইট্রাস অ্যাসিড একটা আনস্টেবল অ্যাসিড, HNO2 আনস্টেবল। নাইট্রাস অ্যাসিড খুবই আনস্টেবল হওয়ার কারণে এই নাইট্রাস অ্যাসিডটা সরাসরি পাওয়া যায় না। তো যেহেতু সরাসরি পাওয়া যায় না, এখন তোদের মাথায় প্রশ্ন আসতে পারে তাহলে পাবো কই যদি সরাসরি পাওয়া না যায়? এটা সোর্স হচ্ছে, আমরা যেটা করতে পারি এটাকে, এটা হচ্ছে সোডিয়াম নাইট্রাইটের সাথে, এই সোডিয়াম নাইট্রেটের সাথে কোন একটা মিনারেল অ্যাসিড হতে পারে। তো কোন কোন চ্যাপ্টারে দেখবে এই জিনিসটা কিভাবে দেয় যে সালফিউরিক অ্যাসিড, কোন কোন চ্যাপ্টারে HCl। তো যেটা ইউজ করেছি একই কাজ হবে, বাট আমি যদি বলে যাচ্ছে ফাইন আমি হচ্ছে HCl, আমি মনে গত ক্লাসে তোদেরকে আবার বলছিলাম সালফিউরিক অ্যাসিড দিব। আসলে জিনিসগুলো কেন এরকম করে বলি, কারণ সালফিউরিক অ্যাসিডটা গত ক্লাসে বলার পিছনে উদ্দেশ্য ছিল, সালফিউরিক অ্যাসিডটা বইতে লেখা ছিল সালফিউরিক অ্যাসিড ওই ফেনলের চ্যাপ্টারে, গত ক্লাসের আগের ক্লাসে। কিন্তু এখানে আবার দেখবে যে সেটা এরকম না, এখানে আবার দেখবে যে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে করা। তোদের জন্য প্যাচ না লাগে, তো যেটা যে কোনো একটা কাজ হবে। আমার আসল কাজ কিন্তু আসলে এই নাইট্রাস অ্যাসিড, আমার কাজ কিন্তু সোডিয়াম নাইট্রেট আর HCl নিলাম না, সালফিউরিক অ্যাসিড নিলাম না, নাইট্রিক অ্যাসিড নিলাম, তার সাথে সম্পর্ক না। সম্পর্কটা হচ্ছে এই জায়গায়। তো ভালো কথা। এখন আসলে এই নাইট্রাস অ্যাসিড জিনিসটা এই দুইটা থেকে উৎপন্ন হয়, এই দুজন থেকে উৎপন্ন হয়। আর নাইট্রাস অ্যাসিড 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা স্টেবল থাকে, এছাড়া আনস্টেবল হয়ে যায়। তো এই ধরনের বিক্রিয়া যখন ঘটানো হয়, তখন ধর একটা অ্যামিন, এটার সাথে যখন নাইট্রাস অ্যাসিড দেওয়া হবে আসলে, তখন পুরো ব্যাপারটাকে যেটা করা হয় বরফের মধ্যে রাখা হয়, যেন টেম্পারেচার 0 থেকে 5 মেইনটেইন হয়। কিভাবে বরফের মধ্যে রাখা? ধর একটা টেস্ট টিউব নিলাম, এই টেস্ট টিউবের ভিতরে সোডিয়াম নাইট্রেট আর তার মধ্যে HCl আছে, যে সোডিয়াম নাইট্রেট আর HCl আছে তার মধ্যে, এখানে টেস্ট টিউবটাকে একটা পাত্রের মধ্যে রাখবো, যে পাত্রের মধ্যে বরফের টুকরা দেওয়া আছে বা ক্রাশড বরফ দেওয়া আছে, হ্যাঁ বরফের গুঁড়া, এই টেস্ট টিউবটা ডুবানো এখানে। এন্ড তুই যখন অ্যামিনের সাথে বিক্রিয়া করবে, তাহলে আরেকটা টেস্ট টিউব নিবি, যে টেস্ট টিউবের মধ্যে অ্যামিন আছে, তাহলে এইটা থেকে এটার মধ্যে ঢাইলা দিয়ে দুটি আবার 0 থেকে 5 এ রাখা দিবি, মানে এই জায়গায় রাখে কাজ করতে হবে, তাহলে দেখবি টেম্পারেচারটা মেইনটেইন হবে। আমার কথা কি বুঝতে পারছিস তোরা? জি ভাইয়া। আচ্ছা, তো জিহাদ জিজ্ঞেস করছে পিডিএফ গুলো কি আপলোড হয়ে গেছে? কিসের পিডিএফ? ভাই অর্গানিক কেমিস্ট্রি সেটার পিডিএফ একটা দিছি, ওটা মনে হয় তোদেরটা না, ভুল করে অন্যটা আপলোড হয়েছে আর কি। তো যাই হোক, তোদের আমি আরেকটা জিনিস আজকে দিয়ে দিব, আজকে এটার পরে ওটা পিডিএফ করে দিয়ে দিব না এটা। এখন দেখ, তাহলে নাইট্রাস অ্যাসিডের সাথে অ্যামিনের বিক্রিয়া হবে। এখন নাইট্রাস অ্যাসিড বেটা সে ভাঙতে পারে দুই ভাবে, প্রয়োজন অনুযায়ী ভাঙবে। নাইট্রাস অ্যাসিড ভাঙতে পারে HNO2 আকারে, আবার নাইট্রাস অ্যাসিড ভাঙতে পারে HNO2 আকারে। HNO2 তো ওইচটা মাইনাস, ওটা তো নাইট্রিক না, নাইট্রাইট, নাইট্রেট না, নাইট্রোজেন একটা একটা বেশি হয়ে গেছে আমরা অক্সিজেন। আচ্ছা হ্যাঁ, পরেরটাতে বেশি হয়ে গেছে, সরি 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 সরি, এটা বেশি হয়ে গেছে HNO, এটা এবার ঠিক আছে। আর এই জায়গায় এটা প্লাস, কিন্তু এই ক্ষেত্রে আবার এটা আবার মাইনাস। তো দুই ভাবে ভাঙতে পারে, ডিপেন্ড করবে আসলে সিচুয়েশনের উপরে ভিত্তি করে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে সিচুয়েশনের উপরে ভিত্তি করে ডিপেন্ড করবে দুইভাবে ভাঙতে পারে। তো নরমালি যে ঘটনাটা ঘটে, যখন আমরা অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, তখন যেটা হয় নাইট্রাস অ্যাসিডের সাথে অ্যামিনের বিক্রিয়া, ধর আমি একটা অ্যামিন নিলাম, অ্যামিনটা হচ্ছে এরকম যে নাইট্রোজেন, তার কাছে দুইটা হাইড্রোজেন আছে, এটা একটা 1 ডিগ্রি অ্যামিনের কথা আমরা বললাম। 1 ডিগ্রি অ্যামিন বুঝলে বাকিগুলো সহজে বোঝা যায়। আর এই পাশে এটা এই হাতে কি থাকতে পারে, একটা অ্যালকাইল অংশ থাকতে পারে, একটা অ্যারাইলও থাকতে পারে। তো আমি অ্যালকাইল অ্যারাইল বারবার লিখাচ্ছি, আমি একটা কাজ করবো, আমি এখানে একটা বক্স দিব। কিভাবে বক্সে কি হতে পারে, এটা একটা ম্যাজিক বক্স, এই বক্সে অ্যালকাইল অ্যারাইল যা ইচ্ছা তাই থাকতে পারে, এই হচ্ছে কথা। তো এখন কথা হচ্ছে
এই যে অ্যালকাইল অ্যালকাইল যার ইচ্ছে তাই থাকতে পারে, ফাইন, নাইট্রোজেনের লোন পেয়ার আছে। তো নাইট্রাস অ্যাসিড যেটা করে সে হচ্ছে এই যে নাইট্রোসটা একটা ইলেকট্রোফাইল দেয়, এটা তো একটা প্লাস চার্জ, এটা একটা ইলেকট্রোফাইল না? জি ভাইয়া। এই ইলেকট্রোফাইলটা যখন আসবে এই জায়গায় নাইট্রোজেনের সাথে বন্ড করার জন্য, ইলেকট্রোফাইল প্লাস, নাইট্রোজেন তার লোন পেয়ারে তার সাথে একটা বন্ড করতে চাইবে। বন্ড করলে পরের স্টেপে আমরা কি দেখতে পাবো? বক্স বক্সের মতোই থাকবে, নাইট্রোজেনের কাছে দুইটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এদিকে নাইট্রোসের সাথে বন্ড হয়েছে, ভাই নাইট্রোজেনের উপরের লেখাটা মিশে যাচ্ছে, এটা মানে উপরে কি জানি একটা এবার ঠিক আছে, ধূসর বর্ণ হয়ে আছে, এবার ঠিক আছে, মানে দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আবার নিচে চলে আসছে ওই জিনিসটা। ও থাকুক নিচে, এটা হচ্ছে আমাদের জুমের যে ইয়া থাকে না একটা, ওটা থাকবে, সমস্যা নেই। আচ্ছা ওটা আমি একবার তাহলে শেয়ার স্টপ করে আবার আসলে আবার থাকবে না হোপফুলি। এবার দেখ, এবার আছে। না ভাই নাই। আচ্ছা এটা মাঝে মাঝে জুমের মুড সুইং হয়তো অনেকরকম হয়। এখন দেখ, তাহলে এই যে নাইট্রোজেন তার লোন পেয়ার দিল নাইট্রোসোরে, তাহলে নাইট্রোজেনটা হয়ে যাবে প্লাস চার্জ। যে নাইট্রোজেন তো প্লাস থাকতে চাইবে না, সে তো নাইট্রোসোরে দিছে, এখন আবার নাইট্রোসোর থেকে ইলেকট্রন নিবে না, তাহলে কি করবে সে? তার কাছে দুইটা হাইড্রোজেন আছে, যে কোনো একটা হাইড্রোজেনের বন্ড ইলেকট্রন টাইনে নিজের কাছে রেখে দিবে, যে কোনো একটা, হয় উপরেরটা না নিচেরটা। এই বন্ড ইলেকট্রন মানে এখানে দুই ইলেকট্রন, একটা ডট একটা ক্রস, তো রাইখা দিলে পরে সে কি হিসেবে বের করবে? এখানে হাইড্রোজেনটাকে প্রোটন আকারে বের করে দিবে না? তো প্রোটনটা একসেপ্ট করবে কে? প্রোটনটা একসেপ্ট করবে এই যে দেখ, তুই যে নাইট্রোস আসছিল একটা OH রয়ে গেছিল না, এই OH-টাই সে প্রোটনটাকে একসেপ্ট করবে, করে বানাবে পানি, ঠিক আছে? তাইলে আমি এখান থেকে বলতে পারি কি ঘটনাটা ঘটবে, বক্স বক্সের মতোই থাকবে। নাইট্রোজেন এখন দেখ এই দুইটা ইলেকট্রন ফেরত পেয়েছে, তার মানে কি বলা যায় তার লোন পেয়ার ফেরত পাইছে। জি ভাইয়া। তাহলে নাইট্রোজেনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড আছে, আর এখানে হাইড্রোজেনের সাথে বন্ড আছে, আর ওই যে H+ এর নিয়ে ধর এখানে আমার হাইড্রোক্সিল আসছিল, আইসি H+টাকে নিয়ে আলটিমেটলি পানি বানাইছে। এই জিনিসটা আবার কাজে লাগবে পরে আমাদের, ঠিক আছে? এখন দেখ এই যে নাইট্রোজেনের অক্সিজেনের নাইট্রোসো হয়েছে, ভালো কথা। এখানে দেখ না, অক্সিজেনের লোন পেয়ার আছে কয়টা? সাধারণত অক্সিজেন দুইটা বন্ড করলে তার লোন পেয়ার থেকে দুইটা। এবার আমাদের যে অ্যাসিড, সেই অ্যাসিড আসবে, অ্যাসিডটাকে আমি এভাবে লিখবো H, এই দেখ অ্যাসিডটাকে HNO2, তো আমি এটাকে লিখবো জাস্ট HA। তো তোরা বুঝবি তো, এ মানে নাইট্রো, এ মানে NO2 মাইনাস, রাইট? জি ভাইয়া। তাহলে HA, এই অক্সিজেন তার লোন পেয়ার দিয়ে প্রোটনের সাথে বন্ড করতে চাইবে, কারণ এটা ইলেকট্রন টানবে সবসময় নাইট্রোজেন হাইড্রোজেনের কাছ থেকে। যদি বন্ড করতে চায় তাহলে অবস্থাটা দাঁড়াবে এরকম, দেখ এ যদি ইলেকট্রনের টাইনে চলে যায় তাহলে এ হয়ে যাবে A মাইনাস। আচ্ছা তাহলে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের একটা বন্ড হবে নাকি, এই যে এটা। জি ভাইয়া। তাহলে বক্স বক্সের মতোই থাকলো, নাইট্রোজেনের লোন পেয়ার আছে এখানে, নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনের একটা বন্ড, এখানে ডাবল বন্ড অক্সিজেন, লোন পেয়ার একটা আছে, বাট আরেকটা লোন পেয়ার দিয়ে সে একটা হাইড্রোজেনের সাথে বন্ড করছে, তার মানে অক্সিজেনটা এখন প্লাস। জি ভাইয়া। আচ্ছা অক্সিজেন প্লাস, তাহলে অক্সিজেন প্লাস, এখানে ধর একটা A মাইনাস চলে গেল, সেটা আমি আলাদা রাখলাম, সেটা দেখাইলাম না, এটা চলে গেল। এই অক্সিজেন কি প্লাস থাকতে চাইবে? না ভাইয়া। সে যে করবে ডাবল বন্ডের ইলেকট্রন টাইনা নিজের কাছে নিয়ে আসবে। তাহলে পরের ধাপে কি দেখবি? বক্স বক্সের মতো থাকবে। আচ্ছা এখানে কিন্তু নাইট্রোজেনের কাছে একটা হাইড্রোজেন আছে। আচ্ছা নিজে নিয়ে আসলে পরে কি ঘটনা ঘটবে সেটা আগে বইলা তারপরে নিচে আসে। যদি এই যে ডাবল বন্ডের ইলেকট্রন অক্সিজেন নিচের দিকে টানে, তাহলে নাইট্রোজেনের লস হয়ে যাবে না? নাইট্রোজেনের তো একটা বন্ধন, দুইটা বন্ধন, তিনটা, আরেকটা বন্ধনের ইলেকট্রন তো নিয়ে চলে যাচ্ছে অক্সিজেন, তাহলে এই নাইট্রোজেন কি করবে? তার উপায় কি? তার ডান পাশের জন তো ইলেকট্রন খায় তার কাছ থেকে, তাকে খেয়ে ছেড়ে দিচ্ছে, তাহলে সে বাম পাশে তার জাত ভাই নাইট্রোজেন বলবে ভাই আমার তো শেষ, আমার তো ধ্বংস করে দিচ্ছে, আমার ইলেকট্রন খায়, আর আমি কি করব? তাহলে কি হবে বলো এখন? এই নাইট্রোজেন যেটা করবে, তার কাছে একটা যে অবলা হাইড্রোজেন আছে, হাইড্রোজেন ইলেকট্রন টাইনে নাইট্রোজেন দিয়ে বলবে দাঁড়া, তোর অক্সিজেন তোর সাথে বন্ধন ভাঙতেছে, ভাঙুক, আমি হাইড্রোজেনের সাথে বন্ধন ভেঙে তোর ইলেকট্রন দিচ্ছি। তাহলে হাইড্রোজেনটা কি আকারে বেরোবে এখান থেকে? H+ আকারে বেরোবে না? জি ভাইয়া। তাহলে H+ টা খাবে কে? এই যে A-। জি ভাইয়া। তাহলে পরের স্টেপটা কি হয়ে যাবে? অবস্থাটা বক্স বক্সের মতোই থাকবে, নাইট্রোজেনের কাছে আর হাইড্রোজেন থাকবে না। এখন নাইট্রোজেন হাইড্রোজেন কি সিঙ্গেল বন্ড না ডাবল বন্ড? ডাবল বন্ড। তাহলে এখানে ইলেকট্রন রয়ে গেল। এখন কি অক্সিজেনের সাথে সিঙ্গেল বন্ড না ডাবল বন্ড? সিঙ্গেল বন্ড।
অক্সিজেনের হাইড্রোজেনের সাথে বন্ড আছে, এখন অক্সিজেন তো লোন পেয়ার ছিল, প্লাসটাকে নাই করার জন্য সে কি করছে, এই যে লোন পেয়ার আরেকটা নিয়ে আসছে, তাহলে এই অবস্থা পাইলাম। জি ভাইয়া। আচ্ছা, ভালো কথা, এই অবস্থা পাইলাম। তাহলে পরের পেজে যে কি দেখবি, এখানে বক্সের মধ্যে রইলো ধর নাইট্রোজেন লোন পেয়ার আছে, ডাবল বন্ড নাইট্রোজেন লোন পেয়ার আছে, সিঙ্গেল বন্ড অক্সিজেন হাইড্রোজেন, এই যে লোন পেয়ার। এখন আবার একটা HNO2 আসবে, মানে H আসবে আর কি। সিমিলারলি আবার ওই ইলেকট্রন টানবে, আবার অক্সিজেন লোন পেয়ার প্রোটনের সাথে বন্ড করতে চাইবে, তাহলে পরে ধাপে কি দেখবি, বক্সের মতোই থাকবে, নাইট্রোজেন লোন পেয়ার আছে, ডাবল বন্ড নাইট্রোজেন লোন পেয়ার আছে, অক্সিজেনের সাথে হাইড্রোজেন এবার একটা থেকে থাকবে দুইটা, লোন পেয়ার থাকবে একটা, প্লাস হবে একটা, বুঝছিস? আচ্ছা ভাইয়া, এটা কি বারবার এইচ এর সাথে বিক্রিয়া, মানে ভাইয়া বিক্রিয়া তোর মত হচ্ছে সাধারণত ভাই একবার? বারবার হচ্ছে কি, এখানে একটা একটা করে হাইড্রোজেন বাদ যাচ্ছে, তাই তো? জি ভাইয়া। কিন্তু মানে শেষ করলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আসলে কি হচ্ছে জি। বলবে যে ভাই এটা কি সারা জীবন চলবে নাকি, না আমরা শেষে চলে আসছি। এখন দেখ, এই অক্সিজেন কি প্লাস থাকতে চাইবে না আবার ওই সিঙ্গেল বন্ডের ইলেকট্রন টান দিবে? টান দিবে ভাইয়া। টান দিবে। তাহলে নাইট্রোজেন কি করবে, এই নাইট্রোজেন বলবে ভাই আমারও তো আবার খায়া দিছে, আমি কি করব, তখন পার্শ্ববর্তী নাইট্রোজেন বলবে আমার তো কাছে তার হাইড্রোজেন নাই যে হাইড্রোজেনকে খায়া তোর ইলেকট্রন দিব, যা এবার আমার লোন পেয়ারে তোরে দিলাম। তাহলে পরের ধাপে কি দেখবি, বক্সের মতো আছে, নাইট্রোজেন কি ডাবল বন্ড না ট্রিপল বন্ড? ভাই ডাবল বন্ড না ট্রিপল বন্ড? ট্রিপল। এই নাইট্রোজেনটা লোন পেয়ার দিছে, তার মানে সে প্লাস, এখানে লোন পেয়ার আছে। এখন দেখ, এই অক্সিজেন এই বন্ড কি আর আছে নাকি নাই হয়ে গেছে? এই বন্ড নাই হয়ে নাই, তার মানে এটা থেকে প্লাস দিয়ে কি পাবি, পানি পাবি না, H2O। অক্সিজেন দেখ লোন পেয়ার একটা ছিল, আর নতুন করে আরেকটা বন্ধন ভেঙে নিয়েছে, লোন পেয়ার হয়ে গেছে পানি। তাহলে এটা কি আসলে, এই জিনিসটা কি, হোয়াট ইজ দিস? সামথিং ডায়াজোনিয়াম। এটা মানে একটা বক্স, সামথিং নাইট্রোজেন প্লাস সামথিং ডায়াজোনিয়াম। এখন খুব মনোযোগ দিয়ে কয়েকটা কথা শুনবি, কথাগুলো খুব জরুরি। আমি এখানে কি পাইছি, আমি এখানে একটা বক্স পাইছি, তার সাথে একটা নাইট্রোজেন ডাবল বন্ড কিন্তু ফিক্সড। আচ্ছা, এখানে একটা প্লাস হলে এখানে ট্রিপল বন্ড, এখানে লোন পেয়ার থাকবে। এখন এই নাইট্রোজেন কি প্লাস থাকতে চাইবে? না ভাইয়া। তাহলে এই নাইট্রোজেন কি করবে, একটা ইলেকট্রন টান দিয়ে নিজের কাছে নিবে, তো নিলে পরে আলটিমেটলি এটা আবার এখানে দিবে। তাহলে ঘটনা কি করবে, পরে ধাপে যে দেখবি নাইট্রোজেন ট্রিপল বন্ডের মতোই আছে, বাম পাশেরটা লোন পেয়ার ফেরত পাচ্ছে, কিন্তু এটা আবার প্লাস হয়ে গেছে, তাহলে এটা আবার টানবে, এটা আবার দিবে। তাহলে আবার কি দিবে, উল্টা আগের ঘটনা। তার মানে এখানে একটা রেজোনেন্স কাজ করবে। সো দ্যাট মিন্স আমি বলতে পারি বক্সের মতোই থাকলো, নাইট্রোজেন ডাবল বন্ড থাকলো, আর এখানে ইলেকট্রন কন্টিনিউয়াসলি দুজনের মাঝখানে ঘুরতেছে, আর একটা প্লাস চার্জ দুজনের কাছে থাকতেছে। তার মানে ব্যাপারটা হচ্ছে আসলে বক্স N2 প্লাস। জি ভাইয়া। ওকে, আচ্ছা, প্রথম লাইনটা কোনটা প্রথম লাইনটা কি হলো, এটা মানে কে নিল কি? আচ্ছা, এখানে যেটা হবে, যে নাইট্রোজেনটা প্লাস সে যে কোনো একটা বন্ডের ইলেকট্রন টানবে, তাহলে পার্শ্ববর্তীটা আবার লোন পেয়ার দিয়ে আরেকটা বন্ড করবে আর কি। মানে ব্যাপারটা সহজ করে বুঝলে এরকম হয় ভাই, এরকম অবস্থা আছে, তাহলে এটা যদি টানে তাহলে তোর এখানে ধর তো এই নাইট্রোজেন ইলেকট্রন টাইনা নিলে কি, এখন তো এর তো লোন পেয়ার ফেরত পেলে, কিন্তু বন্ড কি আর তিনটা থাকবে আর দুটো হয়ে যাবে? আচ্ছা ভাইয়া, এখানে ইলেকট্রনের হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি সেম না, তাইলে হচ্ছে টানাটানি কেমনে করতে? তোমার নিজেরা যখন একজন দেখবে যে একজনের প্লাস হচ্ছে, তখন সেই নিজেই নিজের ইলেকট্রন দিচ্ছে। তুই যদি দেখো যে তোর ছোট ভাই টাকা পয়সা নাই, তুই দিবি না? দ্বিতীয় দেখো তোর আবার টাকা পয়সা নাই, তুই এবার ব্যাক নিলে, আবার তোর ছোট ভাই বলে আছে ভাই আমি দিচ্ছি তুই নে। মানে ব্যাপারটাকে তারা এরকম করে ইলেকট্রনের কন্টিনিউয়াস একটা মুভমেন্ট ঘটবে এই জায়গায়, তাদের মধ্যে একটা রেজোনেন্স কাজ করবে, এবং রেজোনেন্স কাজ করার কারণেই বেসিক্যালি এটা নাইট্রোজেন প্লাস হিসেবে স্থিতিশীল থাকে, তাছাড়া থাকবে না। তাহলে এখন দেখ, এখানে কি ডাবল বন্ড হলো না ট্রিপল বন্ড? তো নাই, ডাবল বন্ড হয়ে গেছে। তাহলে এখন কি হবে, এটা অবশ্যই ওকে ফাইন, ডাবল বন্ডে থাকবে। তাহলে একটা নাইট্রোজেন তো প্লাস থাকতেছে, প্লাস থাকার কারণে এই পজিটিভিটির জন্য ইলেকট্রনটার এরকম ট্রান্সফার হইতেছে আর কি, বারবার একটা ইলেকট্রন দিচ্ছে। যেমন ওই যে সাইক্লোপ্রোপিলিনে মাইনাস যেরকম একটা কার্বন প্লাস হওয়ার কারণে কন্টিনিউয়াসলি পাই ইলেকট্রন ঘুরতেছিল পিছে পিছে, ঘুরে এটা অ্যারোমেটিক বানাইছে। মানে ব্যাপারটা এরকম, যখন একটা নাইট্রোজেন প্লাস হচ্ছে তখন পার্শ্ববর্তী থেকে ইলেকট্রন আসতেছে, আসে দিচ্ছে, আবার এটা প্লাস হচ্ছে, আবার যাচ্ছে। সো কন্টিনিউয়াস একটা রেজোনেন্স করতেছে। একটা জিনিস মনে রাখবি, কখনো একটা সাবস্টেন্স, কখনো, নেভার এভার, ঠিক আছে, রেজোনেন্স যদি হয় সেখানে, তাহলে যৌগটার স্ট্যাবিলিটি বাড়ে। রেজোনেন্স হইলে পরে যেটা হয়, স্ট্যাবিলিটি বাড়ে। কিভাবে রেজোনেন্স হলে স্ট্যাবিলিটি বাড়ে? রেজোনেন্স হলে যেটা হয়, ইলেকট্রনগুলা
তো ওই যে আমরা ইয়ে পড়ছি না, কি বলে মলিকুলার অরবিটাল থিওরি, সেই থিওরি অনুযায়ী ইলেকট্রন হচ্ছে একটা বলি আমরা লোয়েস্ট মলিকুলার লিওমো, লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল, সরি লুমো, লোয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, আর এটা হচ্ছে হোমো, সরি লিওমো, হোমো তো HOE, এটা লিওমো মেবি। লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল হচ্ছে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল। তো এটার মানে অ্যান্টি বন্ডিং গুলা, আর এটার মানে হচ্ছে বন্ডিং গুলা। তো বন্ডিং অ্যান্টি বন্ডিং এর যে ইলেকট্রন যে থাকে, তোর আগে ইলেকট্রন যায় অ্যান্টি বন্ডিং এ, তারপরে যে অ্যান্টি বন্ডিং এ, বিকজ বন্ডিং এর এনার্জি কম। তো রেজোনেন্স হলে পরে যেটা হয়, বন্ডিং এর ইলেকট্রন গুলো অ্যান্টি বন্ডিং এ চলে যায় এনার্জি গেইন করে। তো তখন অ্যান্টি বন্ডিং এর যে ইলেকট্রন গুলো আছে সেগুলো আবার এই এনার্জিটা রিলিজ করে তার আবার ব্যাক করে বন্ডিং এ চলে আসে। তো এই যে এনার্জি রিলিজ করছে, এনার্জি রিলিজের জন্য যেটা হয় তাদের স্ট্যাবিলিটি বাড়ে। ধর আমরা যে বেনজিনের কথা বলছিলাম, বেনজিনে কেন ইলেকট্রন ঘুরে, এভাবে থাকলে পারতো না, ঘুরতেছে কেন? ভাই রেজোনেন্স হলে পরে তার এনার্জি রিলিজ করতে পারে সে তার স্ট্রাকচার থেকে, এবং তার স্ট্যাবিলিটি বাড়ে। দ্যাট ইজ এ বেনজিনের রেজোনেন্স হয়। তাহলে তো রেজোনেন্সের প্রয়োজন ছিল না, ছিল প্রয়োজন ছিল না। সো দ্য থিং ইজ, এই হাইয়েস্ট লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল আর হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, এগুলোর মধ্যে ইলেকট্রন ট্রানজিশনের জন্য এনার্জি রিলিজ হয়। সেই এনার্জি রিলিজ হওয়ার কারণে স্ট্রাকচারটা স্টেবল স্ট্রাকচার হয়। তো তখন হচ্ছে ধর এই যে নিয়ে নিল, তখন এটা দিল, তারপরে আবার এখানে ট্রিপল বন্ড, তো এটা প্লাস চার্জ, তাহলে এটা আবার যদি ইলেকট্রন টানে তো ধর নাইট্রোজেন আবার দিলে আবার এই অবস্থা আসে। তার মানে আলটিমেটলি এই অবস্থা থাকতেছে। এখন এখানে দুইটা জিনিস চিন্তা করতে হবে তোদেরকে। নাম্বার 1, এই রেজোনেন্সটা হচ্ছে স্টেবল এট লো টেম্পারেচার, স্টেবল এট লো টেম্পারেচার। এই রেজোনেন্সটা লো টেম্পারেচারে স্টেবল, তবে একটা শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে এই যে বক্স আছে না, এই বক্সকে যথেষ্ট ইলেকট্রন সাপোর্ট দিতে হবে। ইলেকট্রন বলা ঠিক না, ইলেকট্রন ডেনসিটি সাপোর্ট দিতে হবে। হবে N2+ কে, তাইলেই হচ্ছে এই জিনিসটা স্থিতিশীল। আমার কথা কি বোঝা গেল? লো টেম্পারেচারে স্টেবল হবে তখনই যখন এই বক্সটা যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিবে কাকে, আমার এই নাইট্রোজেন প্লাসকে, তখন এটা এই অবস্থায় থাকবে। ধর বললাম যে একটা অ্যালকাইল আর N2, যদি এই অ্যালকাইল গ্রুপটা ভালো সাপোর্ট দিতে পারে তাহলে নাইট্রোজেনটা থাকবে। আরেকটা হতে পারে অ্যারাইল মানে বেনজিন। তোরাই বল কোনটা ভালো সাপোর্ট দিবে ইলেকট্রন নাইট্রোজেন প্লাসকে? অ্যালকাইল গ্রুপটা ভালো সাপোর্ট দিতে পারবে না বেনজিন দিতে পারবে ভালো? কার কাছে ইলেকট্রন বেশি আছে? বেনজিন। কারণ বেনজিনের কাছে অনেক পাই ইলেকট্রন আছে। অ্যালকাইলের তো তোর ধনাত্মক আবেশ ধর্মের মধ্যে কতটুকু সাপোর্ট দিবে? বেনজিনের মতো দিতে পারবে না কম দিবে? কম দিবে। তাইলে টেম্পারেচার যদি লো হয় 0 থেকে 5 হয়, তাহলে অ্যালকাইল যদি হয় এই জায়গায় যদি অ্যালকাইল হয়, তাহলে নাইট্রোজেন কি ধরে রাখা সম্ভব না? নাইট্রোজেন এই বন্ডটা ভাঙে চলে যাবে। স্বাভাবিক, যেমন অক্সিজেন এরকম তার কাছে ইলেকট্রন নিয়ে নিয়ে পালাইছে প্লাস হয়ে, তাহলে সিমিলারলি নাইট্রোজেনও এখানে বক্স থেকে নিবে। বক্সের এখানে হয় অ্যালকাইল না হয় অ্যারাইল। অ্যালকাইল হোক আর অ্যারাইল হোক, যাই হোক আলটিমেটলি আসে তো কার্বন থেকে নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে নাইট্রোজেন কি এখানে ধরে রাখা যাবে না? নাইট্রোজেন তার প্লাস কে নিউট্রাল করার জন্য বন্ড ইলেকট্রন নিয়ে পালাবে। পালাই যাবে ভাই, পালা যাবে মানে কষ্ট। বক্স কে করে দিয়ে যাবে প্লাস, রাইট? হ্যাঁ, প্লাস করে চলে গেলে আমাকে। তার মানে অ্যালকাইলটারে হয় প্লাস করে যাবে, নাহলে অ্যারাইলটাকে প্লাস করে যাবে, রাইট? এই হচ্ছে কন্ডিশন। এখন আমরা স্টেপ বাই স্টেপ চিন্তা করি ভাই আসলে কন্ডিশন কি কি হতে পারে। নাম্বার 1, টেম্পারেচার কম, সাপোর্ট এই বক্সের জায়গায় অ্যালকাইল। নাম্বার 2, টেম্পারেচার কম, বক্সের জায়গায় অ্যারাইল। নাম্বার 3, টেম্পারেচার বেশি, বক্সের জায়গায় অ্যালকাইল, টেম্পারেচার বেশি, বক্সের জায়গায় অ্যারাইল। 4টা কন্ডিশন হতে পারে কিনা? কথা বোঝা যাচ্ছে? জি ভাই। আরেকবার একটু আবার বলছি যেটা, সেটা হচ্ছে যে লো টেম্পারেচার, বক্সের জায়গায় অ্যালকাইল অথবা অ্যারাইল, 2টা কন্ডিশন হলো। আর এটা হচ্ছে হাই টেম্পারেচার, বক্সের জায়গায় অ্যালকাইল অথবা অ্যারাইল, 4টা কন্ডিশন হলো। 2 4, রাইট? কি কথা বোঝা যায়নি? আচ্ছা, এবার খেলাটা হচ্ছে এই জায়গায় দেখ। ধর আমি বললাম বক্সের জায়গায় অ্যারোমেটিক রিং, তাহলে এই জায়গায় কি ছিল? NH2 ছিল না? NH2 বেনজিন।
ফাইন, যদি এন্স টু বেনজিন হয়, এটার সাথে আমরা নিয়েছিলাম নাইট্রাস অ্যাসিড। এই নাইট্রাস অ্যাসিড আসছে কোত্থেকে? নাইট্রাস অ্যাসিড আসছে হচ্ছে আমার সোডিয়াম নাইট্রাইট আর HCl থেকে আসছে। টেম্পারেচার কত রাখছি এখানে? আমরা ধরলাম 0 থেকে 5, তাহলে লো টেম্পারেচার। তাহলে আলটিমেটলি আমি কি পাওয়ার কথা? N2 প্লাস আর একটা বেনজিন পাওয়ার কথা, তাই না? এটা তো মেকানিজমই দেখলাম নাকি? তাহলে N2 প্লাস এর সাথে আসবে ক্লোরিনের ক্লোরাইড মাইনাস। আচ্ছা, পানি উৎপন্ন হয়েছিল কি রে? মেকানিজমে পানি উৎপন্ন হয়নি? তাহলে H আর NO2 মিলে হয়েছে নাইট্রাস অ্যাসিড, এটা তো ইউজ হয়েছে। তাহলে সোডিয়াম আর ক্লোরিন মিলে কি বানাইছে? সোডিয়াম ক্লোরাইড। গেল, ফাইন। এই যৌগটার নাম কি দেখ? এটার নাম বেনজিন, এই অংশটার নাম তো বেনজিন। এখন দেখ, কার্বন যদি প্লাস হয় তাহলে নাম হলো কার্বনিয়াম, তাহলে ডায়াজোনিয়াম। নাইট্রোজেন যদি প্লাস হয় তাহলে কি হবে? নাইট্রোনিয়াম হওয়ার কথা, বাট নাইট্রোজেনের একটা নাম আছে অ্যাজো, রাইট? এখন যদি নাইট্রোজেন দুইটা হয় তাহলে নাম হলো ডাইঅ্যাজো বা ডায়াজো। এখন ডায়াজোটা প্লাস, তাহলে নাম কি? ডায়াজোনিয়াম। তাহলে বেনজিন, ডায়াজোনিয়াম, এরপরটা তো ক্লোরাইড। নামকরণ করতে হয়েছে, বোঝা গেল? এখন কথা হয়েছে ভাই, আমার যদি সবকিছু সেম থাকে, সব কন্ডিশন সেম, সবকিছু সেম, বাট টেম্পারেচার 35 ডিগ্রি সেন্টিগ্রেড, এখন বল আমারে, আমার বেনজিনের পক্ষে কি ইলেকট্রন সাপোর্ট দিয়ে নাইট্রোজেনকে ধরে রাখা সম্ভব? কারণ হাই টেম্পারেচারে নাইট্রোজেনের রেজোনেন্স আনস্টেবল হয়ে যাবে। দেখা যায় টেম্পারেচার বেড়ে গেলে নাইট্রোজেনের, এই বেনজিনের পক্ষেও ইলেকট্রন সাপোর্ট দিয়ে, এই যে ইলেকট্রন সাপোর্ট দিয়ে নাইট্রোজেনটাকে ধরে রাখা সম্ভব, তখন এই বন্ডটা ভেঙে যায়। ভেঙে গেলে এই বেনজিনের কার্বনটাকে প্লাস করে দিয়ে নাইট্রোজেন চলে যাবে না? প্লাস চলে গেল নাইট্রোজেন, তাহলে এই প্লাসের জায়গায় কি আসবে? ক্লোরিন মাইনাসটা আসতে পারে না? প্লাসটা কার উপর? কার্বনটার উপর। কার্বনটার উপর, কার্বন মানে বেনজিনের কার্বনের উপর। তাহলে এই জায়গায় কি আসতে পারে? এই ক্লোরিনটা আসতে পারে না? কিন্তু এখানে একটা পানি আছে, পানি শালা তো কালপ্রিট, এই শালা তো প্রশম নিউক্লিওফিল, এই শালা কি করবে? ক্লোরিনকে সরা দিবে, সরা দিয়ে নিয়ে আসবে একটা OH। পানি কি ক্লোরিনকে সরাইতে পারে? অবশ্যই পারে। ওদের অ্যাসিডিক ওয়াটার, এখানে HCl আছে। HCl তো শেষ হয়ে গেল। হ্যাঁ, কই শেষ হয়ে গেছে? ওই যে HNO2 বানাইতে আমার HCl একটু বেশি লাগবে না তো, সামান্য একটু হইলে হবে। HCl যথেষ্ট, বেশি হলে HCl বেশি দেওয়া হয়। আবার HCl উৎপন্ন হবে এখানে, ওই HClটা আবার ফার্দার কাজ করবে, পরে আরেকটা যে কাজ করবে। যে প্রশ্নটা বলি না যে ভাই এখানে তো কি বলে HCl তো শেষ হয়ে গেল, কিন্তু এখানে স্লাইড পোরশন অফ HCl যদি বাকিও থাকে, সেটা দিয়ে যদি এখানে তোর হয়ে যায়, তাহলে আলটিমেটলি কিন্তু এখানে যে আবার HCl উৎপন্ন হয়েছে, সেটা কিন্তু আবার ফার্দার আরেকটা এরকম অ্যানিলিনের বিক্রিয়া যে ডায়াজোনিয়াম হবে, সেটা আবার করতে পারবে। ব্যাপারগুলো খুব সহজ না, আমরা সহজে চিন্তা করি আর কি, আসলে সহজ না। অর্গানিক রিঅ্যাকশন খুবই ঝামেলাপূর্ণ রিঅ্যাকশন। তাহলে যদি টেম্পারেচার 0 থেকে 5 হয় তাহলে ডায়াজোনিয়াম প্রোডাক্ট, যদি টেম্পারেচার 35 হয় তাহলে কি হবে? ফেনল। এই প্রশ্নটা মনে দিছিলাম তোদেরকে, যে পরীক্ষা নিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, জি ভাইয়া, পরীক্ষা নিলাম, এই পরীক্ষায় প্রশ্নটা দিছিলাম। আচ্ছা, এটা সলভ করাই পরীক্ষার কি হইলো? হ্যাঁ, কিসের কি হয়েছে? পরীক্ষার লেটেস্ট নিউজ কি? লেটেস্ট নিউজ তুই ফার্স্ট হইছস, আবার কি? মানে পরীক্ষাটার সর্বশেষ অবস্থা বলতে এখন পর্যন্ত 200-এর উপরে পরীক্ষা দিয়েছে, তার মধ্যে তুই কেমনে first হইছিস। সম্ভব? তোর 31টা হয়েছে, এই আবার কেমনে সম্ভব কি? এবং যারা আমার ম্যাক্সিমাম স্টুডেন্টরাই হচ্ছে তোর, ধর যারা ভালো করছে তারা হচ্ছে তোরা, যেমন সিয়াম মোটামুটি ভালো করছে, আরো কয়েকজন ভালো করছে, কিন্তু বাকি পোলাপানরা দিছি কারণ আমি চাইছি যে তোরা তো আমারই, নতুন কিছু আমার পোলাপান হোক আর কি, এই জন্য তোদের নাম আমি লিস্টে দেইনি। ভাই শোনা যাচ্ছে না ভালো মতো, আমার আমি কি কিছু বলতেছি না, শুনবি কি তুই? ওকে, সো দ্য থিং ইজ, এখন আমি যদি বলি ভাই আমার হচ্ছে, আমার কাছে আছে অ্যালিফেটিক অ্যামিন, আমার এখন তো কিছু বলতেছে না যে ইওর ইন্টারনেট কানেকশন। নাইট্রাস অ্যাসিড, হ্যালো হ্যালো, ঠিক মতো শোনা যাচ্ছে? হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঠিক মতো শোনা যায়? হ্যাঁ ভাই শোনা যায়। এই জিহাদ বলতেছে গ্রিন কালার ইউজ করতে, গ্রিন কালার কেমন জানি লাগে না চোখে? জি ভাইয়া, হ্যাঁ, গ্রিন কালার আগেরটাও ভালো ছিল অবশ্য।
ফ্লু তো ও মাই গুডনেস, মানে ফ্লু তো মানে জঘন্য লাগতেছে। না ভাই ঠিক আছে, সরি, আগেরটাই ঠিক আছে। আচ্ছা ওকে, এখন দেখ তাহলে এটা মানে যদি আমি হয়, রেকর্ডেড দেখলে একটু চেঞ্জ করে নিই কালার গুলো, তো ও তখন আবার আচ্ছা গ্রিনটা দিতে ভালো লাগে। আচ্ছা এখানে যে গ্রিনের এই অবস্থা। ওকে, এখন দেখ এই যে RNH2 নাইট্রাস অ্যাসিড, মানে RNH2 নাইট্রাস অ্যাসিড এরা যখন রিঅ্যাকশন করবে, এটা তো অ্যালিফেটিক। ধর নাইট্রাস অ্যাসিড নিলাম, HCl প্লাস সোডিয়াম নাইট্রেট থেকে নিলাম, টেম্পারেচার আমার হচ্ছে 0 থেকে 5 রাখছি। তাহলে এখন বল কি হবে, আমরা কি RN2Cl পাবো না অ্যাকচুয়ালি ROH পাবো? আর NaCl। ভাইয়া এটা তো অ্যালিফেটিক, অ্যালিফেটিকের অ্যালকাইল গ্রুপের পক্ষে তো নাইট্রোজেনটাকে সাপোর্ট দিয়ে রাখা সম্ভব না এই জায়গায়। বেনজিন পারে কিন্তু অ্যালিফেটিকটা পারবে না। এটা তো আসে সম্ভবত খুব পরীক্ষায়। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে মেকানিজম কষ্ট করে দেখানো। তাহলে কি হবে এখানে ভাই, ওই ব্যাপারটা এরকম দাঁড়াবে যে অ্যালকোহল আর হবে। হয়ে যাবে প্লাস, আর নাইট্রোজেন হয়ে যাবে এরকম, আর সিএল এর কথা পানি আছে, পানি কি করবে ক্লোরিনটা সরাই দিয়ে অ্যালকোহল বানায় দিবে ভাই। তাহলে যদি অ্যালকোহল বানায় দেয় আর হচ্ছে কি পাবেন ভাই, HCl পাবেন, সরি সোডিয়াম ক্লোরাইড পাবেন। আর কিন্তু যাই হোক সেটা আমরা লিখছি না, আপাতত এইটুকুই রাখলাম। এখন কথা হচ্ছে ভাই, ধরেন এখানে নাইট্রোজেন গ্যাসের একটা বাবল উৎপন্ন হয়, সাথে পানি কিছুটা থাকবে, আবার সোডিয়াম ক্লোরাইড কিছুটা থাকবে, কিছুটা HCl ও থাকবে, সবকিছুই থাকবে এই জায়গায়, কিন্তু মেইন প্রোডাক্ট হচ্ছে অ্যালকোহল আর নাইট্রোজেন। ভাই আমি যদি এখন একটা 2 ডিগ্রি অ্যামিন নিতাম, এটার একটু উত্তর দেন তো, কি হতো এখানে 2 ডিগ্রি অ্যামিন নিলে ভাইয়া? ওটা মনে হয় যুক্ত হবে নাকি জানি, এরকম মনে আছে একটু একটু। ব্যাপারটা দেখেন, আমার একটু মেকানিজমে যেতে হবে ভাইয়া। প্রথম ধাপে যখন নাইট্রোজেন আসছিল তখন একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হয়েছিল, তাই না? পরবর্তীতে অক্সিজেন যখন টানছে তখন একটা প্রতিস্থাপিত হাইড্রোজেন ছিল বলেই তো ঘটনাটা ঘটছে নাকি? এটা 1 ডিগ্রি অ্যামিন ছিল বলেই তো দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপন হয়েছে, বাট এখানে কি 1 ডিগ্রি অ্যামিন না 2 ডিগ্রি? তাহলে প্রথম ধাপে হাইড্রোজেন প্রতিস্থাপনের পর আর কোনো প্রতিস্থাপনের সুযোগ আছে নাকি নাই? নাই ভাইয়া। নাই। তাহলে যদি 2 ডিগ্রি অ্যামিন হয়, তাহলে 2 ডিগ্রি অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিড যখন বিক্রিয়া করবে তখন নাইট্রাস অ্যাসিডের শুধু নাইট্রোসো গ্রুপটাই আসবে, সবকিছু সেম থাকবে, তার মানে RNNO প্লাস পানি। আর কিছু হবে? চান্স নাই। এই যে 2 ডিগ্রি নাইট্রোসো যৌগটা, এটা একটা ইয়েলো অয়েলি লেয়ার উৎপন্ন করে, হলুদ বর্ণের তৈলাক্ত স্তর। মনে হচ্ছে না। চান্স নাই তবে, আর তো হাইড্রোজেন নাই প্রতিস্থাপনের মতো। এই যেটা দেখ, আমি যদি এই জায়গায় এটাকে হাইড্রোজেন অ্যালকাইল বানাইতাম, এটাকে অ্যালকাইল বানাইতাম, তাহলে এই জায়গায় অ্যালকাইল থাকলে কি হাইড্রোজেন প্রতিস্থাপন সম্ভব হতো? ইলেকট্রন টাইনা নিয়ে নাইট্রোজেনের পক্ষে সম্ভব হতো না, কারণ হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি চেয়ে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই তখন এই বন্ডটা ভাঙে ইজিলি পারতো না সে। সো যেহেতু পারতো না, সো দ্যাট মিন্স এই প্রথম ধাপের প্রতিস্থাপনের পরে জাস্ট হাইড্রোজেনের পরিবর্তে একটা নাইট্রোসও আসবে, আর কিছু হবে না। তাহলে এই যে পাওয়া গেল 2 ডিগ্রির ক্ষেত্রে। এখন আমি যদি বলি 3 ডিগ্রি অ্যামিন ভাই, তাহলে তো কিছুই প্রতিস্থাপন হওয়ার কথা না। প্রতিস্থাপনের কথাই না, রাইট? তাহলে প্রতিস্থাপন না হলে কি হবে ভাই? এখন প্রতিস্থাপন না হলে এখন অন্য মেথডে, অন্য সিস্টেমে বিক্রি হবে। কি সিস্টেমে? এই নাইট্রোজেন কখন হবে সম্ভবত? নাইট্রোজেন হাইড্রোজেনের ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধন করবে, হাইড্রোজেনটা এখানে প্লাস, নাইট্রোটা মাইনাস। তাহলে সন্নিবেশ বন্ধন করলে অবস্থা হবে কি এরকম, দেখ আর 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 নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন আসলো, তাহলে নাইট্রোজেনটা প্লাস হয়ে গেল না, কারণ হাইড্রোজেনের লোন পেয়ার দিল নাইট্রোজেন। তাহলে এই প্লাস হওয়ার মানে এটার সাথে আসবে আমার নাইট্রো মাইনাস, তাহলে এটা একটা সল্ট। তাহলে 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন বিক্রিয়া করে নাইট্রোজেন গ্যাসে বাবল উৎপন্ন আর অ্যালকোহল উৎপন্ন হয়। 2 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিনের সাথে বিক্রিয়া করলে হলুদ বর্ণের তৈলাক্ত স্তর উৎপন্ন হয়। 3 ডিগ্রি অ্যামিন বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়? লবণ উৎপন্ন হয়। তাহলে এখন এই হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া অ্যালিফেটিক অ্যামিনের সাথে। বুয়েটের ভর্তি পরীক্ষা আসছে 10 মার্কসের জন্য। তোদের এইচএসসি তে এমসিকিউ আসছে এই জিনিসটা, তোদের এইচএসসি তে এমসিকিউ আসছে এই জিনিসটা, তোদের এইচএসসি তে এমসিকিউ আসছে এই জিনিসটা, তোদের এইচএসসি তে প্রশ্ন আসছে এটা নিয়ে, তোদের এইচএসসি তে প্রশ্ন আসছে কেন তাপমাত্রার ভিন্নতার জন্য ডায়াজোনিয়াম ক্লোরাইড এবং ফেনল উৎপন্ন হয়, ব্যাখ্যা করতে পারবি? কেন? ওমা, কেনটা তো এটা তো ব্যাখ্যা করতে মানে এই ওই জায়গায় এসে যে এই জায়গায় ডায়াজোনিয়াম টেম্পারেচার ক্লোরাইড বেড়ে এই গেলে অবস্থায় অবস্থা থাকে, ডায়াজোনিয়াম ক্লোরাইড এই অবস্থায় থাকে,
তো যখন এরকম রেজোনেন্স থাকে, যে কোনো একটা নাইট্রোজেন প্লাস থাকে, টেম্পারেচার যদি বেড়ে যায় তখন রেজোনেন্সটা অস্থিতিশীল হয়, তখন হচ্ছে নাইট্রোজেনের সাথে যে বেনজিনের বন্ডটা আছে সেই কার্বনের বন্ডটা ভেঙে যায়, ভেঙে গিয়ে সে হচ্ছে আলটিমেটলি নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে আর ফেনল উৎপন্ন হয়। শেষ, এটুকু লিখলেই হবে। কিন্তু ওই কারণটাই তো চাইছে যে কেন ভাইয়া স্টেবল হয়? লো টেম্পারেচার। বল, কে জানি কি বলতে চাচ্ছিস? ভাইয়া Hello? রেজোনেন্স কি দেখাইতে হবে? এইটুক দেখাবি না অন্তত? জি ভাইয়া বুঝছি। এইটুক তো দেখাবি। তোদের এইচএসসি পরীক্ষা কি হবে আল্লাহ জানে, উপরওয়ালা ছাড়া কেউ জানে না। তোদের নাকি অনলাইনে নেবে না, কি করবে নাকি, কত কাহিনী শুনতেছি এখন। যে গাই খেলি আমরা এখন। দেখ তাহলে অ্যালিফেটিক কেমিন, অ্যারোমেটিক কেমিন সব বুঝছস? হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে দেখ, তাপমাত্রা বাড়লে কি নাইট্রোজেনকে ধরে রাখা যাবে না নাইট্রোজেন ইলেকট্রন খায় চলে যাবে? হ্যাঁ, তাপমাত্রা বাড়লে নাইট্রোজেনকে ধরে রাখা যাবে না। এখন দেখ, একটার পর একটা বিক্রিয়া লিখবার, তোরা খালি উত্তর দিবি, ধামাধাম উত্তর দিবি, দেখবি সব মিলতাছে। কি মিলতাছে ভাই? দেখ, N2Cl বেনজিন, আমি বিক্রিয়া করব এটাকে হাইড্রোজেন হ্যালাইড HX এর সাথে, টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখানে ক্যাটালিস্ট হিসেবে থাকবে কপার হ্যালাইড বা কিউপ্রাস হ্যালাইড, মানে কপার 1 এর হ্যালাইড। আমরা অলরেডি জানি কপার 1 এর হ্যালাইড কখনো মনোমার আকারে থাকে না, অলওয়েজ ডাইমার আকারে থাকে। এখানে X কি হতে পারে ভাই? বল, X কি হতে পারে? ক্লোরিন আর ব্রোমিন। X হতে পারে ক্লোরিন, X হতে পারে ব্রোমিন, X হতে পারে সায়ানাইড। ওকে, তিনটাই হতে পারে। ফাইন। ঘটনা যেটা ঘটবে ভাই, তাপমাত্রা 100 ডিগ্রি, যেখানে 35 বেনজিনের পক্ষে নাইট্রোজেনটা ধরে রাখা সম্ভব না। 100 তে জীবনে ধরে রাখতে পারবে? চলে যাবে, নাইট্রোজেন চলে যাবে। তাহলে নাইট্রোজেন চলে গেলে থাকার কথা কি? অ্যাজ ইউজুয়াল আমরা যেটা জানি, থাকার কথা হবে ক্লোরোবেনজিন, রাইট? ক্লোরিন। আগের ক্ষেত্রে পানি ছিল দেখে পানি দ্বারা সরে দিয়েছে, বাট এখন কি ক্লোরিনের পরিবর্তে অন্য, দেখ, এক্স হিসেবে অন্য কিছু আছে না? যদি এক্স হিসেবে ক্লোরিন থাকে তাহলে তো ক্লোরোবেনজিন হবে, কোনো টেনশন নাই। বাট যদি এক্স হিসেবে ব্রোমিন থাকে, ব্রোমোবেনজিন হবে। সায়ানাইড থাকলে সায়ানোবেনজিন। ফাইন। তাহলে আমি একটা কাজ করি, এই জায়গায় এই ক্লোরিন না লিখে আমি সরাসরি লিখে দিই, এটা হচ্ছে ভাই এক্স প্লাস HCl। যদি ক্লোরিন হয় তাহলে তো HCl এর প্রশ্নই আসে না, ক্লোরোবেনজিন ক্লোরোবেনজিনই থাকবে। এখন তোদের মাথায় কারো কারো প্রশ্ন আসছে কিনা, ভাই এখানে কেন হাইড্রোজেন আয়োডাইড দিলেন না, বা HX এর পরিবর্তে আয়োডিন কেন হলো না? হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে একটা রিডিউসিং এজেন্ট, তীব্র বিজারক। এই যে বিক্রিয়াটা আমরা লিখছি, এই বিক্রিয়ার উদ্দেশ্য হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে মানে হ্যালোবেনজিন উৎপন্ন করে, যে এক্স বেনজিন, এটা উৎপন্ন করা। আমার টার্গেট এইটা। এই বিক্রিয়ার একটা নাম আছে, বিক্রিয়ার নাম হচ্ছে স্যান্ড মেয়ার বিক্রিয়া। এটা বুয়েটের পরীক্ষার জন্য খুব মার্কামার একটা প্রশ্ন, এবং কুয়েটের পরীক্ষাটা আসে, কুয়েটের স্যাররা এই প্রশ্নটা না দিলাম না তাদের পেটের ব্যথা হতো না, যতটুকু আমি জানি। তো এখন দেখ, এই যে স্যান্ড মেয়ার বিক্রিয়ার কথা কইলাম আমরা, এটা বুয়েটের পরীক্ষা আসে। হাইড্রোজেন আয়োডাইড যেহেতু স্ট্রং রিডিউসিং এজেন্ট, হাইড্রোজেন আয়োডাইড যেটা করবে, সে হচ্ছে এই জায়গায় প্রতিস্থাপন না করে এই ডায়াজোনিয়াম ক্লোরাইডে যে নাইট্রোজেন হাইড্রোজেন ডাবল বন্ড আছে না, কি ভাইয়া, এই বন্ডে যে রিডাকশন শুরু করে দেবে এই হাইড্রোজেন জার্মান হাইড্রোজেন দিয়ে। তাহলে আমার কি ক্লোরোবেনজিন হবে না অন্য কিছু হবে? ভাই আরেকবার একটু বুঝলাম না কি হলো। মানে বলছি যে হাইড্রোজেন আয়োডাইড যেটা স্ট্রং রিডিউসিং এজেন্ট, সে যে এই নাইট্রোজেন হাইড্রোজেন ডাবল বন্ডে রিডাকশন শুরু করে দিবে, কিন্তু আমার তো ওইটা দরকার নেই। আমার তো দরকার এখান থেকে নাইট্রোজেনকে বের করা আর হচ্ছে হ্যালোবেনজিন পাওয়া, মানে আয়োডোবেনজিন পাওয়া, যদি হাইড্রোজেন আয়োডাইড দিতাম এই জায়গায়, এই যে HX এর পরিবর্তে। সো সেটা তো আর হচ্ছে না, তাহলে এটা দেয়া যাবে না এই ক্ষেত্রে। কিন্তু তোদের মাথায় তো প্রশ্ন আসতে পারে যে মানলাম যাবে না দেয়া, মানলাম বুঝছি আপনার কথা যে যাবে না দেয়া, বাট দ্য থিং ইজ, যাইবো না ঠিক আছে ভাই, কিন্তু আমাদের একটু কাইন্ডলি বুঝান যে ভাই তাহলে আয়োডোবেনজিন পামু কেমনে? কি কি গেছি বুঝছস? জি ভাইয়া। তাহলে আয়োডোবেনজিন পাওয়ার উপায় কি ভাই? আয়োডোবেনজিন পাওয়ার খুব সহজ একটা উপায় আছে, সিম্পল মেথড ভাই, পটাশিয়াম আয়োডাইড দেন। তাহলে সিমিলারলি এখানে কি হবে, নাইট্রোজেন বের হবে কখন? যখন আপনি হিট দিবেন, নরমাল টেম্পারেচার, কক্ষ তাপমাত্রা বেশি তাপমাত্রা হবে, তখনই হচ্ছে আপনি আয়োডোবেনজিন পাবেন। হিট দিলে কি নাইট্রোজেন থাকবে না, বের হয়ে চলে যাবে? চলে যাবে। তাহলে এই পটাশিয়াম আর ক্লোরিন মিলে বানাবে পটাশিয়াম ক্লোরাইড।
তাহলে মেকানিজমটা পড়াতে সুবিধা হয়েছে না ভাই? হিট দিলে নাইট্রোজেন বাইরে হয়ে যাবে, তাহলে কেমনে কি হবে আর কিন্তু জি ভাইয়া। আচ্ছা এবার দেখ, আমি যদি এখন সিমিলারলি এখানে তো সায়ানোবেনজিনের হিসাবটা পরে দেখাচ্ছি। এবার দেখ, আমি যদি এই জায়গায় একটা কাজ করতাম, আমি যদি শুধু ধর কপার নিতাম আর নিতাম HCl, আবারও হিট দিতাম, এখানে কি আমার ক্লোরো কি হইতো না, তোর নাইট্রোজেন বের হয়ে যেত না হিট দিলে? জি ভাইয়া। সিমিলারলি এখানে ক্লোরিন আছে, এখানে আছে ডাইজোনিয়াম ক্লোরাইড, তাহলে আলটিমেটলি শুধু তুই ক্লোরোবেনজিনই তো পাবি, নাকি অন্য কিছু তোর পাবি না? গ্যাটারম্যান বিক্রিয়া। এই বিক্রিয়া হচ্ছে গ্যাটারম্যান বিক্রিয়া। আগের বিক্রিয়াতে ছিল কপার হ্যালাইডের কিউ প্লাস এর ডাইমার, আর এটা হচ্ছে শুধু কপার ইউজ করছে ক্যাটালিস্ট হিসেবে। আচ্ছা, তার মানে এবার দেখ, আমি যদি ডায়াজোনিয়াম ক্লোরাইডকে হাইড্রোলাইসিস করি অম্লীয় মাধ্যমে, আর হচ্ছে তার সাথে ধর 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিট দেই, তাহলে কি হবে? নাইট্রোজেন থাকবে না, নাইট্রোজেন বের হয়ে চলে যাবে। পানি আছে, ক্লোরোবেনজিন রে বানায় দিবে ফেনল, রাইট? পানি ক্লোরোবেনজিন রে কি বানায় দিবে? ফেনল বানায় দিবে না? প্লাস HCl পাওয়া যাবে, রাইট? জি ভাইয়া। এটা ফেনলে বই যখন খুলবি তখন দেখবি যে ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ফেনলের প্রস্তুতির একটা বিক্রিয়া আছে, তো ওখানে এই বিক্রিয়াটা দেয়া আছে। ভাই শেষ হয় নাই, এটার মানে এটা হচ্ছে যেমন তোর আমরা যেরকম বলি হচ্ছে যে বেনজিন হচ্ছে তোর সরি অ্যারোমেটিক যৌগের মাদার, ওটা থেকে সবকিছু পাওয়া যায়। তেমন ইথানটাকে বলা হচ্ছে অ্যালফেটিকের মাদার, অ্যালফেটিকে ইথাইন থেকে দুনিয়ার সবকিছু পাওয়া যায়। এবং আমি তোমাদেরকে একটা মেকানিজম দেখাবো বা একটা কনভার্সন দিব লাস্টের দিকে, এটা অলরেডি যারা কিনা অ্যাডমিশনে আমার কাছে পড়ছে ওদেরকে দিয়েছি কালকে রাতে, তোদেরকে দেইনি, তোদের এখনো পড়ানো শেষ হয়নি, দিইনি। আমি নিজে এটা বুঝাবো একদম স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা পড়ায় দেন হচ্ছে তোদেরকে এটা দিব। তো ওখানে তোদেরকে দেখবি যে একটা অ্যালকাইন থেকে, জাস্ট একটা অ্যালকাইন মানে ইথাইন থেকে অ্যারোমেটিক থেকে শুরু করে অ্যালিফেটিক দুনিয়ার সবকিছু সমাধান করা যায়, সংশ্লেষণ করা যায়। এবং সারপ্রাইজিং নাকি আবার? হ্যাঁ হ্যাঁ, না আমি ম্যাপ বলতে আমি ওরকম কোনো ম্যাপ দিব না, আমি চেষ্টা করব যে একটা রিঅ্যাকশন ম্যাপ দেখাবো, রুট দেখাবো, ওটা দিয়ে তোদেরকে সব ধরনের একদম যে বিক্রিয়া, যত ধরনের বিক্রিয়া তোরা পড়ছিস এই যাবৎকালে সবগুলা বিক্রিয়া মানে একদম টপ টু বটম সবকিছু, সেটা কি বলে ক্লিমেনসন বিজারণ, অ্যালডল ঘনীভবন, ক্যানিজারো, সবকিছু টলেন বিকারের সাথে বিক্রিয়া, ইচ এন্ড এভরিথিং চেষ্টা করব সবকিছু এখানে ব্যালেন্স করার জন্য, ঠিক আছে? তো ওইটা হচ্ছে আমরা মোটামুটি এই ক্লাসের পরে আরেকটা ক্লাসে যে ওই নেক্সট ক্লাসে এটা দেখবো হোপফুলি। তো এখন দেখ, এই ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে আরো কিছু বিক্রিয়া আছে, ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়াগুলোর মধ্যে আরো কিছু বিক্রিয়ার মধ্যে দেখ N2Cl, আমি এর সাথে নিব এখন হচ্ছে কি নিয়ে যায়, ধর নিলাম ভাই নেন কিছু একটা, চা সিঙ্গাড়া কিছু, চা সিঙ্গাড়া কিছু নিব। H3PO2 হাইড্রোলাইসিস করব এটাকে কপার প্লাস কিউ প্লাস ক্যাটালিস্টের উপস্থিতিতে, হিট দিব, অবভিয়াসলি হিট দিব, হিট ছাড়া বিক্রিয়া হবে না, তাহলে নাইট্রোজেন থাকবে না, নাইট্রোজেন বের হয়ে চলে যাবে। কিন্তু নাইট্রোজেন যদি বের হয়ে চলে যায় বেনজিনটা প্লাস হয়ে যাবে না? বেনজিন প্লাস হবে কিনা? আচ্ছা, এখানে H3PO2 এই ধরনের অ্যাসিডকে বলে অক্সিজেন স্ক্যাভেঞ্জার, অথবা এরা যেটা করতে পারে এরা হচ্ছে কাইন্ড অফ রিডাকশন করতে পারে। রিডাকশন মানে কিন্তু অধিক তড়িৎ মৌলের সেপারেশন। তো আমার যদি নাইট্রোজেন চলে যায় তাহলে ক্লোরোবেনজিন থাকার কথা, তাহলে রিডাকশন যদি করে এটা, তাহলে রিডাকশন করে কি ক্লোরিনটা এখানে থাকতে দিবে না সরাই দিবে? সরাই দিয়ে সে কি করবে, এখানে হাইড্রোজেন নিয়ে আসবে না, তার মানে এখানে কি পাওয়া যাবে আসলে? বেনজিন পাওয়া যাবে। H3PO2 না H3PO3 হবে পরে, ফাইনালি পরে। তাহলে এখন এটা যদি ক্লোরিনকে রিডাকশন করে তাহলে এটা অক্সিডাইজড হবে, অক্সিডাইজড হবে মানে তার মধ্যে একটা অক্সিজেন যুক্ত হবে, তাহলে H3PO2 থেকে হয়ে যাবে H3PO3, আর সেই ক্লোরিন আর হাইড্রোজেন মিলে মানে HCl। আমি যদি এখন এর সাথে বিক্রিয়া করাই HBF4, এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে হাইড্রোজেন প্লাস BF4 মাইনাস, আর BF4 মাইনাসটা কোথা থেকে আসে?
বোরন ট্রাইফ্লোরাইড আর ফ্লোরাইড থেকে আসে। ফ্লোরাইডটা এখন কি করবে, আমি এখানে হিট দিব, তাহলে আমার এখানে নাইট্রোজেন বেরিয়ে চলে যাবে, তাহলে বেনজিন থাকবে, থাকার কথা ক্লোরোবেনজিন, বা ফ্লোরাইড এসে ক্লোরিনকে সরাই দিয়ে বানায় দিবে ফ্লোরোবেনজিন, নাইট্রোজেন পাবো, আর এই এইচ আর এই ক্লোরিন মিলে বানাবে HCl। চলে দেখ নাইট্রোজেন বের হইলো, ক্লোরিন আর H মিলে বানালে HCl, ফ্লোরাইডটা চলে গেলে এই জায়গায়, তাহলে বাকি থাকে একটা বোরন ট্রাইফ্লোরাইড, এই যে এটা। কি বোঝা গেল? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখ আমরা এই যে আমাদের যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটাকে রিডাকশন করব। রিডাকশন করব কোথায়? অবভিয়াসলি এটা রিডাকশন করব হচ্ছে নাইট্রোজেন হাইড্রোজেন ডাবল বন্ডে। এখন রিডিউসিং এজেন্টটা কি? রিডিউসিং এজেন্টের উপরে ভিত্তি করে রিডাকশনটা আমরা করব। রিডিউসিং এজেন্ট হচ্ছে দুইটা হতে পারে। একটা রিডিউসিং এজেন্ট হতে পারে জিঙ্ক আর HCl, আরেকটা যে রিডিউসিং এজেন্ট হতে পারে টিন ক্লোরাইড আর HCl। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং একটা বিজারক। বিজারক হচ্ছে ধর আমি যদি টিন আর HCl নিতাম, তাহলে এখান থেকে হয়তো টিন ক্লোরাইড আর হচ্ছে ডায়মন্ড হাইড্রোজেন হইতো। এন্ড টিন ক্লোরাইড মানে টিনের অক্সিডেশন স্টেট এখানে +2, বাট +2 না, টিনের কিন্তু আরেকটা অক্সিডেশন স্টেটের সম্ভব, দ্যাট ইজ +4। ওকে, তাহলে আলটিমেটলি এখানে কি হতে পারে, +2 থেকে +4 হলে পরে টিন এটা আবার হয়ে যেতে পারে স্ট্যানাস ক্লোরাইড, এই জায়গায় আস মানে ছোটটা, স্ট্যানিক মানে বড়টা, স্ট্যানিক ক্লোরাইড আবারও এটার সাথে HCl দিলে ডায়মন্ড হাইড্রোজেন আসতে পারে। বাট প্রথম ধাপে ডাইরেক্টলি টিন থেকে দিলে যে কটা আসতো, টিন ক্লোরাইড থেকে দিলে সে কটা আসবে না, তার অর্ধেক আসবে। কি বললেন বুঝলাম না। মানে টিন আর HCl এর বিক্রিয়া যে কটা ডায়মন্ড হাইড্রোজেন আসবে, এক ধাপে যদি এখান থেকে এখানে আসে একদম টিন ক্লোরাইড পর্যন্ত, টেট্রাক্লোরাইড পর্যন্ত আসে, তাহলে 4টা ক্লোরিন লাগবে, মানে 4টা ডায়মন্ড হাইড্রোজেন নির্গত হবে। বাট যদি আমি টিন ক্লোরাইড থেকে এই জায়গায় আসে, তাহলে এই 2 থেকে হবে 4, তাহলে 2টা ক্লোরিন লাগবে, তার মানে 2টা HCl থেকে 2টা হাইড্রোজেন নির্গত হবে জাস্ট। ওকে ফাইন, যদি এটা হয় তার মানে আমার এখানে দুই ধরনের রিডাকশন নিতে হবে। আমরা কিন্তু টিন ক্লোরাইড শুধু টিন আর HCl ইউজ করছিলাম অ্যানিলিন প্রস্তুতিতে, তোরা দেখছিস কিনা আমি জানি না। বাট যখনই আমি হচ্ছে টিন ক্লোরাইড আর HCl নিব, তখন রিডাকশনটা হবে একটু মাইল্ড রিডাকশন। ওই মাইল্ড রিডাকশনে আলটিমেটলি যেটা হবে, জাস্ট এখানে হয়ে যাবে NH2, সরি ডাবল বন্ডটা থাকবে না, হাইড্রোজেন জাস্ট হাইড্রোজেন দুইটাকে এখানে যুক্ত হয়ে যাবে, NH2 বেনজিন প্লাস কি হবে, HCl হবে। বাট যখন আমরা জিঙ্ক আর HCl নিব, স্ট্রং রিডিউসিং এজেন্ট, এই শালা যেটা করবে খালি তো নাইট্রোজেন আর নাইট্রোজেনের যে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডে হাইড্রোজেনই সংযুক্ত করবে না, একটা নাইট্রোজেনকে কিক আউট করে বেরো করে দিবে, সেটাকে বানাবে অ্যামোনিয়া আর HCl বানাবে, আর অ্যামোনিয়া আর HCl মিলে বানাবে কি বল, দুইটাই আছে, একটা অ্যাসিড একটা ক্ষার, অ্যামোনিয়াম ক্লোরাইড। এই জিনিসটা কি, হাইড্রোজেন না? এটা হাইড্রোজেন তো, হ্যাঁ হাইড্রোজেন। ভাই এখন এটা যদি আমি হচ্ছে ধরেন নাইট্রেশন করি এটার মধ্যে, তাহলে কি হবে, একবার অর্থতে নাইট্রেশন হবে, একবার প্যারাতে, রাইট? আবার নাইট্রেশন করলে কি হবে, দুইবার নাইট্রেশন করলে কি হবে বলেন, একবার এই পজিশনে একটা নাইট্রো ঢুকবে আর একবার এই পজিশনে নাইট্রো ঢুকবে, তার মানে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, মনে পড়ে? কিছু কিছু মনে পড়ে, কিছু কিছু মনে পড়ে, আসেন একটু দেখি। হাইড্রোজেন এটা কিন্তু অ্যামিন জাতক, মানে এমন অ্যানিলিন যেরকম অর্থোপ্যারা নির্দেশী, এটা অর্থোপ্যারা নির্দেশী, এটা ওই যে কালক্রিটগিরি করবে অ্যানিলিনের রিডাকশনের মতো। যাই হোক সিম্পলি বলি, NH2 গত ক্লাস দেখলে বুঝতে যে কালক্রিটগিরি মানে কি আসলে। এটার মধ্যে নাইট্রেশন যদি করি একবার, আমি নাইট্রেশন লিখলাম জাস্ট, আপনি কি অ্যানিলিনের নাইট্রেশনের কথা বলতেছেন? হ্যাঁ নাইট্রেশন যদি করি তাহলে এখানে কি হবে, একবার ভাই অর্থতে, একটার অর্থতে নাইট্রো গ্রুপ ঢুকবে আর একটা কই ঢুকবে, আর এটা হচ্ছে প্যারাতে ঢুকবে না নাইট্রো। এবার দুইটারে যদি আবার নাইট্রেশন করি তাহলে কি হবে, এটার তো অর্থতে হয়েছে, এর তো প্যারা খালি, প্যারাতে হবে, আর এর প্যারাতে হয়েছে এর কি খালি, অর্থ খালি। অর্থ খালি। তাহলে আলটিমেটলি ব্যাপারটা দাঁড়াবে এরকম যে NH2 নাইট্রো মানে দেখ, এটা 1 নাম্বার কার্বন, এটা 6 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 2 নাম্বার, তার মানে 2,4 ডাই নাইট্রোফিনাইল হাইড্রোজেন।
অ্যালডিহাইড এবং কিটোনের বা কার্বনিল যৌগের শনাক্তকারী বিক্রিয়া কি, বুঝছস নাকি বুঝছস না? জি ভাইয়া বুঝছি। সালফেট গ্রিড বললেন। কালপ্রিট গিরি বলতে নাইট্রেশন বিক্রিয়া একটু ভিন্ন রকম। নাইট্রোজেনের লোন পেয়ার থাকে, তো নাইট্রেশন বিক্রিয়া সে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি না, তো দেখা যায় যে সেই নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের প্রোটন নিয়ে সে হচ্ছে এখানে প্লাস হয়ে যায়, প্লাস হয়ে সে অর্থবের নির্দেশনায় মেটা নির্দেশী হয়ে যায়। এটা তোরা গত ক্লাসের ভিডিও দেখলে বুঝবি। তো ওই ক্ষেত্রেও মানে এখানেও কি হবে? হ্যাঁ হ্যাঁ, এখানেও কি একই কাজ হবে? এখানে সেম কাজ হবে এবং এই জন্য এটা আবার ঘুরায় ঘুরায় করতে হয়। তো সেটা হচ্ছে জন্য বললাম যে এখানে একটা কালপ্রিট গিরি হয়। তোর হচ্ছে অ্যানিলিনে নাইট্রেশন দেখবি, তাহলে বুঝবি এখানে কি ঘটনা ঘটে। ফাইন, এটা দেখা হয়েছে। এখন কিছু বিশেষ বিক্রিয়া লিখবো, এগুলা উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না এগুলার মেকানিজম কি, মানে আমি জানি না, অনেকে জানে। হ্যাঁ বল। হাইড্রোজেনের যে নাইট্রেশনে ভাই প্রধান উৎপাদক বলতে কিছু আছে মানে ভাই অর্থ আর প্যারার মধ্যে? অর্থ আর প্যারার মধ্যে কোনটা প্রধান হবে? ভাইয়া প্যারাটা প্রধান হবে, কারণ দেখ এই জায়গায় NH2 গ্রুপটা কিন্তু বড় গ্রুপ, এই জায়গায় একটা নাইট্রো গ্রুপ ঢুকতে গেলে স্টেরিক বাধা পাবে, বাট এই দিকে নাইট্রো আসলে কিন্তু বাধা পাবে না, কারণ দুইটা কিন্তু একদম 180 ডিগ্রিতে অপোজিট সাইডে আছে, স্টেরিক বাধা কম পাবে। ঠিক আছে, জি ভাই, এটা মেইন প্রোডাক্ট হবে। মানে এটার পার্সেন্টেজ যদি ধর 60% হয়, এটা হবে 40% এরকম, বাট এক্স্যাক্টলি কত পার্সেন্ট সেটা আমি জানি না, সেটা হয়তো বা এক্সপেরিমেন্টাল ব্যাপার স্যাপার আর কি। জি ভাই, এরকম একটা প্রশ্ন দিছিলেন ভাইয়া, কোথায় দিছিলাম এটা প্রধান উৎপাদক হবে ওই যে ভাইয়া পরীক্ষা যে নিছিলেন? ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম একটা প্রশ্ন দিছিলাম। ওটা হাইড্রোজেন ছিল না বেটা, অ্যানিলিন ছিল। অ্যানিলিন ছিল। অ্যানিলিন, অ্যানিলিন ছিল নাকি ফেনল? ফেনলের ছিল। ফেনলের নাইট্রেশনের প্রধান উৎপাদ কি হবে? পিক্রিক অ্যাসিড হবে অ্যানসার। ফেনলের নাইট্রেশনের প্রধান উৎপাদ পিক্রিক অ্যাসিড। এখন যেটা দেখবে দ্যাট ইজ দ্য অক্সিডেশন অফ অ্যামিনো গ্রুপ, অ্যামিনো মূলকের বা অ্যামিনো রেডিকেলের অ্যামিনো গ্রুপের অ্যামিনো মূলকের জারণ। তো এগুলোর মেকানিজম আমি জানি না, আমি খুঁজতেছি বহুত দিন ধরে, বাট এগুলোর মেকানিজম আমি মিলাতে পারতেছি না। মানে আমি নিজে, আমার কাছে যে বইগুলো আছে বইগুলোতে নাই ফার্স্ট অফ অল, আর সেকেন্ডলি হচ্ছে যে এটা আমি একজনের কাছে চাইছি, সে আমার এখন পর্যন্ত দেয় নাই। তো বলছে আছে দিবে, বাট এখনো দেয়নি, তো হোপফুলি পাওয়া যাবো আমরা। তো এই অক্সিডেশনের মধ্যে একটা অক্সিডেশন আমি শুধু পারি, সে একটা অক্সিডেশন কিভাবে পারি আমি, সেটা হচ্ছে দেখ যে সাপোজ সে দ্যাট আমার কাছে আছে CH3 CH2 NH2, ঠিক আছে? তো CH2 CH2 সেটাকে আমি এখন অক্সিডাইজ করব। বাট আমরা একটা বিক্রিয়া পড়ছি, সেই বিক্রিয়াটা হচ্ছে যে আমরা যদি একটা অ্যামিন জাতককে অক্সিডাইজ করি, অথবা সামথিং ধর একটা অ্যালডিহাইড বা কিটোন বিশিষ্ট একটা গ্রুপ যদি থাকে এরকম, তার সাথে NH2 এই দুটো এটা অক্সিজেন মিলে পানি বানায়, এটা মনে আছে তো? হ্যাঁ, ঘনীভবন বিক্রিয়া। ঘনীভবন বিক্রিয়ার মাধ্যমে পানি হয়। তো আমরা এখানে সেম ঘটনার এরকম কাইন্ড অফ একটা ঘটনা ঘটাবো। আমরা হচ্ছে এই জায়গায় এটাকে অক্সিডাইজ করব। এন্ড অক্সিডাইজিং এজেন্টটা কি? অক্সিডাইজিং এজেন্ট হিসেবে আমরা নিব এই জায়গায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর সালফিউরিক অ্যাসিড। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর সালফিউরিক অ্যাসিড। তো যেটা হয় বেসিক্যালি ওইটার মতনই একটা এখানে রিঅ্যাকশন হবে, বাট ঘনীভবন পানি ঘনীভূত হবে, বাট এখানে ডিরেক্টলি NH2 থেকে পানি যাবে না, কারণ একটা অক্সিজেনের পক্ষে তো আর নাইট্রোজেনের দুইটা হাইড্রোজেন নিয়ে নাইট্রোজেনের দুইটা হাত খালি করে লাভ নেই, নাইট্রোজেন তখন দুইটা হাত দিয়ে বন্ধন করবে কার সাথে? তখন যে ঘটনাটা ঘটে তার পার্শ্ববর্তী CH2 থেকে একটা হাইড্রোজেন, যে এখান থেকে একটা হাইড্রোজেন আর এই অক্সিজেন মিলে বানাবে পানি, তাহলে অবস্থাটা দাঁড়াবে এরকম, দেখ CH3 CH NH, এর কাছ থেকে হাইড্রোজেন গেছে, এর কাছ থেকে দুজনের হাত খালি ডাবল বন্ডে আর প্লাস পানি। আচ্ছা, এটা কি একটা কার্বন হাইড্রোজেন ডাবল বন্ড মানে কি? এটা একটা ইমিন যৌগ না? কার্বন হাইড্রোজেন ডাবল বন্ড মানে ইমিন। ইমিন আর অ্যালডিহাইড হচ্ছে একে অপরের মানে রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে যে ঘটনাটা ঘটে, ইমিন আর অ্যালডিহাইডের মধ্যে একটা এই ওয়াটার দিয়ে যখন হাইড্রোলাইসিস হবে, হ্যাঁ হ্যাঁ সরি আমি বলতেছি শেষ করে দেখ। ওয়াটারের সাথে এই যে এখানে একটা ওয়াটার মলিকুল আছে না, ওকে, এই ওয়াটার মলিকুল আর ইমিন হাইড্রোলাইসিস হলে পরে কার্বনের যৌগ উৎপন্ন করে অ্যাসিডিক মিডিয়াতে। এখন কার্বন কটা এখানে? দুইটা, তাহলে দুই কার্বনের একটা কার্বনের যৌগ লিখবি। দুই কার্বনের কার্বনের যৌগ বলতে দেখ এই CH3 C, এখানে একটা হাইড্রোজেন আছে, এখন নাইট্রোজেনের সাথে ডাবল বন্ড ভেঙে গেলে
একটা অক্সিজেন দিয়ে দিবে, আর তাহলে এইটা কি বানাবে, এটা হচ্ছে অ্যামোনিয়া বানাবে। শেষ। আমি যদি এই জায়গায় এই কি বলে সাপোজ এই জায়গায় অ্যারোমেটিকের জায়গায় যদি আমি একটা অ্যালিফেটিক রাখতাম, সরি অ্যালিফেটিকের জায়গায় যদি অ্যারোমেটিক রাখতাম তাহলে কি হতো? বেনজালডিহাইড হইতো নাকি? বেনজালডিহাইড হইতো। কিন্তু এখানে দেখ কার্বন কিন্তু কটা লাগছে, একটা লাগছে, এখানে একটা কিছু একটা লাগছে, দুইটা। তার মানে আমি যদি শুধু এটা নিতাম, এখানে কিন্তু দুইটা নাই, তাহলে আরো একটা নিতে হবে। আর একটা নিতে হবে, তার মানে সেটা তো পসিবল না, রাইট? পসিবল না কেন? মানে ডিরেক্টলি অ্যারোমেটিক অ্যামিন থেকে তো পসিবল না, তাই না? ও 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন থেকে তার পসিবল না। আর 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন তো এরকম হবে না যে একটা CH2 বিশিষ্ট, মানে এরকম কিছু তারা 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন বলা যায় না। তাহলে এটা কত ডিগ্রি অ্যানিলিন হবে? কি তার বলতে পারে না, এটা 1 ডিগ্রি, বাট এটা অ্যারোমেটিক বলতে হলে তো বলা যাবে, কিন্তু এটা হচ্ছে কাইন্ড অফ মানে ডিরেক্টলি যেরকম NH2 গ্রুপ থাকলে পরে যেটা আমরা অ্যানিলিন বলতাম অ্যারোমেটিক, ওরকম কিছু না, এটা একটু ডিফারেন্ট, এটা মিক্সড হয়ে গেছে। মিক্সড হয়ে গেছে আর কি ব্যাপারটা। হ্যাঁ, তো দ্যাট ইজ বললাম যে ডিরেক্ট অ্যারোমেটিক হলে এই ঘটনাটা ঘটবে না। এই একটাই জিনিসের মেকানিজম আমি পারি, একটু বুঝাতে পারলাম তোদেরকে, পরেগুলো আমি এবার পারবো না, পরেগুলো লেখা দিব, এন্ড এগুলা মাঝে মাঝে পরীক্ষায় দেয়, বুয়েটের পরীক্ষায় স্যারদের মাথা মাথা গরম হলে তোরা সেখান থেকে অ্যান্সার করতে হবে। কেমনে অ্যান্সার করবি, কি করবি, এটা আমি জানি না, একমাত্র তোরা জানাস, উপরওয়ালা জানে, আর কেউ জানে না। যদি আমরা আচ্ছা এইভাবে লেখা যাবে না, সোজা করে লিখতে হবে, নাহলে জায়গা হবে না। সোজা করে লিখতে গেলে আমার ল্যাপটপটা একটু বাঁকা করতে হবে, করে নিই, ঠিক আছে? কারণ আমরা যেরকম খাতায় লিখতে গেলে টেবিলের উপর একটু বাঁকা বসে লিখি না, তো ওরকম যখন আমি এরকম করে লিখতে চাই আমার একটু বাঁকা বসতো, নাহলে লেখা সুন্দর হয় না। NH2 যেমন অক্সিজেন, H2N, এটা। এখন এখানে যেমন অক্সিজেন আসবে কোথা থেকে, এটা হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে আসবে। তো ঘটনা যেটা ঘটবে, এদিকে যেমন অক্সিজেন লাগবে দুইটা, তাহলে এই দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে বানাবে পানি, এই দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে বানাবে পানি, তাহলে পানি আমরা কটা পাবো, দুইটা পানি পাবো না? এই নাইট্রোজেনের থেকে দুইটা হাইড্রোজেন চলে গেলে নাইট্রোজেনের হাত খেলে দুইটা, এই নাইট্রোজেন থেকে দুইটা হাইড্রোজেন চলে গেলে এর হাত খেলে দুইটা, তাহলে এই দুইটা নাইট্রোজেন হাত মিলাইবে। যদি দুটো নাইট্রোজেন হাত মিলায় তাহলে কি পাবো আমরা ভাই, বক্স বেনজিন বেনজিনের মতো থাইকে যাবে, নাইট্রোজেন নাইট্রোজেন হাত মিলাবে, এইয়া পাবো। বুঝতে পারিস? আটকায় যাচ্ছে। আটকাবে না, এবার ঠিক আছে? ভাই একটু আটকায় গেল একটু আগে। আচ্ছা একটু আগে আটকেছে, মানে ব্যাপারটা হচ্ছে এই যে এই নাইট্রোজেন নাইট্রোজেন ডাবল বন্ড হবে, এবার বোঝা গেছে? ভাই আমি যদি এখন একটা কাজ করি, অ্যানিলিনকে অক্সিডাইজ করি হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে, হাইড্রোজেন পারঅক্সাইড যদি অক্সিডাইজ করি তাহলে নাইট্রোবেনজিন পাবো। ভাই আটকায় যাচ্ছে। হ্যালো হ্যালো, এবার কি আটকে যাচ্ছে? হ্যালো হ্যালো, আমার কথা কি ঠিক মতো শোনা যায় না? হ্যালো হ্যালো, এই বেটা, এই কথা ঠিক মতো শোনা যায়? ভাইয়া মনে হয় হ্যাং হয়ে গেছে। আমি হ্যাং হয়ে জি গেছি? ভাইয়া, কথা শোনা যায় এবার? হুম, জি ভাইয়া। I'm back. তানভীর। তো যদি আমরা অ্যানিলিনকে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে অক্সিডাইজ করি তাহলে নাইট্রোবেনজিন পাওয়া যায়, এইটুকু আমি জানি, এরপর আর জানি না। এখন এটা ডিপেন্ড করে হেভি লাগছে ভাই। তোমরা হচ্ছে ইয়া নিবা কি নেবা না, ইয়া কমপ্লিটলি তোমাদের উপরে ডিপেন্ড করে। এখন আমরা একটা দারুণ বিক্রিয়া দেখবো। ভাইয়া শোনা যায়।
এই দাঁড়া, আমি নেট চেঞ্জ করতেছি, রাখ। আশা করি এবার ঝামেলা হবে না, ঠিক আছে? ইনশাআল্লাহ ভাই, আমরা অ্যানিলিন থেকে ছিলাম। অ্যানিলিনের জারণ। অ্যানিলিনের জারণ ও ছিলাম উইথ হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে জারণ করলে পরে এবারটা নাইট্রোবেনজিন হয়ে যায়। যাই, ঠিক আছে, গেল। আমি দেখো, কোনো কারণ নাই, আমি জানি না কারণ এটা তুমি বাইট করতে মানে মনে রাখার কোনো উপায়? জানি না মনে করো উপায় আছে কিনা, নো আইডিয়া। তাহলে আসলে লিখবো কিভাবে? কোন একটা ট্রিক্স দেন মেডিকেলের ভাইয়াদের মতো। আমার কাছে কোনো ট্রিক্স নাই। এন্ড দেখ, কথা বুঝ না। এন্ড কথা হচ্ছে ভাই, এর পরে যে দেখবো মোরা, এই বিক্রিয়ার নাম হচ্ছে কাপলিং বিক্রিয়া। তোরা যারা যারা এখনো কাপল হইসনি, তাদের জন্য একটা বিক্রিয়া কাপলিং বিক্রিয়া। কাপলিং রিঅ্যাকশন, কাপলিং রিঅ্যাকশনে যে হয় কাপল হয়, জোড়া হয়। কি জোড়া হয়? দুইটি অ্যারোমেটিক রিং জোড়া লাগবে। এন্ড দুইটা অ্যারোমেটিক রিং কিভাবে জোড়া লাগবে সেই জিনিসটাই তোমাদেরকে বুঝতে হবে। দুইটা অ্যারোমেটিক রিং জোড়া লাগার সিস্টেম হচ্ছে সাপোজ দেখ, তোমার কাছে আছে বেনজিল ডায়াজোনিয়াম ক্লোরাইড, N2 টা প্লাস Cl টা মাইনাস। তাহলে আমরা এটাকে ইনডাইরেক্টলি বলতে পারি যে ভাই এই যে অংশটা আছে না, এই অংশটা একটা ইলেকট্রোফাইল, বলা দিচ্ছি যেটাকে, এটা ইলেকট্রোফাইল। তো জি ভাই, ঠিক আছে। এর সাথে আমি বিক্রিয়া করাবো ফেনল অথবা অ্যানিলিনকে। সেটা ফেনল হইতে পারে অর অ্যানিলিন NH2, এনিওয়ান। দুটাই কিন্তু অর্থোবারে নির্দেশী, রাইট? দুটাই যেহেতু অর্থোবারে নির্দেশী, তাহলে এই ইলেকট্রোফাইলটা, এই যে বিশাল বড় বেনজিন ডায়াজোনিয়াম ইলেকট্রোফাইলটা, সে অর্থ পজিশনে প্রতিস্থাপন ঘটাতে পারে, প্যারাতেও ঘটাতে পারে, রাইট? বাট তার জন্য কোনটা ফিজিবল, অর্থ ফিজিবল না প্যারা ফিজিবল? মানে কোথায় গেলে তার জন্য সুবিধা হবে? বিকজ অর্থ তো গেলে একটা বড় বিশাল বড় একটা পাঠা মার্কা গ্রুপ, আর এখানে আবার দুইটা বড় বড় গ্রুপ বসে আছে, হয় ওএইচ না এনএইচ, গুতাতি শুরু হবে, অর্থ তো চলে এটা গুতাগুতি শুরু হবে, মারামারি লেগে যাবে। তাহলে কি করে ভাই বলবো যে ঠিক আছে ভাই তুই প্যারাতে যা। তাহলে প্যারা পজিশনের হাইড্রোজেন আর এই ক্লোরিন মিলে বানাবে HCl। তাহলে এই সুন্দর মতো বড় গ্রুপে এনে জোড়া লাগবে। তাহলে কি পাবি এখান থেকে? এখান থেকে পাবি নাইট্রোজেন নাইট্রোজেন ডাবল বন্ড থাকবে, OH বা NH2। দুটা অ্যারোমেটিক রিং কি হলো আসলে? কাপল হলো না? কি রে, দুটা অ্যারোমেটিক রিং কাপল হয়েছে না? এই যে ওটা কালারফুল হয়। যদি আমার এটা হয় OH তাহলে কালারটা হবে অরেঞ্জ, আর যদি এটা হয় NH2 তাহলে কালারটা হবে ইয়েলো। তার মানে অ্যানিলিনের সাথে ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় ইয়েলো কালারের একটা যৌগ উৎপন্ন হয়, আর ফেনলের বিক্রিয়ায় একটা অরেঞ্জ কালারের যৌগ উৎপন্ন হয়। তো এই যৌগটার নাম হচ্ছে যদি এটা তোর হচ্ছে OH গ্রুপ থাকে তাহলে নাম হচ্ছে প্যারা হাইড্রোক্সি অ্যাজোবেনজিন, আর যদি NH2 গ্রুপ থাকে তাহলে প্যারা অ্যামিনো অ্যাজোবেনজিন। এখন কথা হচ্ছে যৌগটা কালারফুল হয় কেন? এখন আমি যদি একটা কাজ করতাম, আমি জায়গায় NH2 না দিতাম, ধর এই হাইড্রোজেনের পরিবর্তে ধর এরকম কিছু একটা দিতাম NHR, তাহলে কি এই যৌগটা কি একটা ভিন্ন রকম যৌগ হতো না? হ্যাঁ, খানিকটা তো আলাদা হইতো। যদি আমি NR2 দিতাম তাও আলাদা হতো।
তো এরকম ধর আমি যদি এখন একটা কাজ করি, আমি হচ্ছে তোকে দিলাম এরকম ধর ডায়োজেনিয়াম ক্লোরাইড আছে, তার সাথে আমি এই জিনিসটা নিলাম, সাপোজ দ্যাট OH আর এখানে নিলাম মিথাইল। ভাই এবার প্যারা পজিশন তো ব্লক করে দিছে না প্যারা পজিশন? জি ভাইয়া। তাহলে কোথায় যাবে? যাওয়ার দরকার নাই ভাই, থাক। যাওয়ার দরকার নেই। তাহলে এবার তো বাধ্য হয়ে থাকে অর্থতেই যেতে হবে, তাই না? প্যারা পজিশন ব্লক করে দিলে তার তো অর্থতেই যেতে হবে, তাই না? কার অর্থতে যাবে সেটাও একটা কথা। OH আর মিথাইলের মধ্যে কোনটা প্রায়োরিটি বেশি, অ্যারোমেটিকের না অ্যালিফেটিকের? মানে সরি, মানে OH গ্রুপের অ্যালকোহলিক গ্রুপের প্রায়োরিটি বেশি না অ্যালকাইল গ্রুপের প্রায়োরিটি বেশি? অবশ্যই অ্যালকোহলের প্রায়োরিটি। নামকরণের দিক থেকে তো অ্যালকোহল মনে হয়। এক্স্যাক্টলি, তাহলে ফাংশনাল গ্রুপের দিক থেকে অ্যালকোহলের প্রায়োরিটি বেশি, সেই হিসেবে এটা হবে 1 নাম্বার কার্বন, এটা হবে 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। সো দিস ইজ অর্থ পজিশন, দিস ইজ প্যারা পজিশন। তাহলে অর্থ পজিশন খালি, অর্থ পজিশনে যে নাইট্রোজেন গ্রুপটা যুক্ত হবে, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে তখন? দেখবেন কি দেখতে পাবেন আপনারা, যে ভাই বেনজিন, এই যে নাইট্রোজেন নাইট্রোজেন ডাবল বন্ড নাইট্রোজেন, এখানে যা যুক্ত হয়েছে এই যৌগের মধ্যে, এই যৌগে OH হচ্ছে এই পজিশন, এটা হলো অর্থ পজিশন, এটা মেটা, এটা হলো প্যারা পজিশন। এই যে আপনার হলো মিথাইল গ্রুপ। এই যে আমরা যে এখানে একটা পাইলাম নতুন যৌগ, এই যৌগটার নাম কি জানেন? তাই না ভাই? 4 নাম্বারে একটা মিথাইল আছে না? ট্রাইসয়েডিন নামের কি জানি এই ধরনের বেশ কিছু নাম আছে অবশ্য বই, হ্যাঁ, নাম পুরাতন বই। আছে। তো এই যৌগটার নাম হচ্ছে 4 মিথাইল। তারপরে দেখেন 4 নম্বরে মিথাইল আর হচ্ছে 2 নম্বরে হলো ফিনাইল। ফিনাইল অ্যাজো, এটা 1 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 2 নম্বরে, যে 1 2 3 4, এটার নাম হচ্ছে ফিনাইল অ্যাজো। ফিনাইল, এই যে বেনজিনটা হলো ফিনাইল, এটা হলো অ্যাজো। ফিনাইল অ্যাজো 4 মিথাইল 2, 2 নাম্বার আছে কি ফিনাইল অ্যাজো, ফিনাইল অ্যাজো, এটাকে ব্র্যাকেট দিতে হবে, দেন হচ্ছে নাম কি ফেনল। ঠিক আছে? এটার নাম ফিনাইল অ্যাজো। এগুলা তোর হচ্ছে নামকরণ কিন্তু ভাই আইপিএসসি, নিচের অংশটা দেখা যাচ্ছে না। এগুলা আইপিএসসি পদ্ধতির নামকরণ না। এবার দেখা যাচ্ছে? ও ভাই, এটা তো আমি সরাইতে পারি তো কেন জানি, মানে নিজের স্ক্রিনে তো কন্ট্রোল করা যায়। হ্যাঁ, নিজের স্ক্রিনে কন্ট্রোল করা যায় এটা, কারণ তুই তো জুমে দেখো আছিস। কেন, এটা কি জিনিস এটা? এটা কিছুই না বেটা, জুমে তোর হচ্ছে একটা বার থাকে না, এই যে টপে একটা বার থাকে যে তোর মিউট করা, ভিডিও অন করা, এটা তোদের মোবাইলে দেখো, আমাদের কম্পিউটারে এরকম বার থাকে, দেন পার্টিসিপেন্ট কয়জন আছে দেখা, চ্যাট, তারপরে আমি যদি কোনো স্ক্রিন শেয়ার করতে চাই, শেয়ার পজ করতে চাইলে, অ্যানোটেশন দিতে চাইলে, সবকিছু ওগুলা একটা উপরে একটা বার থাকে, ওই বারের মধ্যে সবগুলো অপশন থাকে, ওখান থেকে পিক করে করে নেওয়া যায় আর কি। অ্যানোটেট করার অপশনটা পাওয়া যাচ্ছে না কেন জানি। তোমাদের তো আমি শুরুতে বন্ধ করে দিয়েছি, কারণ তুমি জয় বাংলা ক্লাসে আছো যে। তো এই যে যৌগগুলো, এই যৌগগুলো কালারফুল হয় কেন এরকম ভাই একটা আকাঙ্ক্ষী করে একটা সুযোগ তো দিতেন। রাগ, এই যৌগগুলো কেন কালারফুল হয় এটার একটা ব্যাখ্যা এখন দিব। এই যৌগগুলোকে বলে ডাই, অ্যাজো ডাই। ধর আমরা এখানে কিছু একটা আছে, এখানে OH বা NH2 আছে, এখানে OH NH2 পরিবর্তে সাপোজ দ্যাট হইতে পারে যে NHR বা NR2, এরকম হতে পারে। এই যৌগটাতে দেখ রেজোনেন্স কখন হয়? কনজুগেট ডাবল বন্ড থাকলে রেজোনেন্স, এই জিনিস তো বুঝাইছি নাকি? অনুবন্ধী দ্বিবন্ধন থাকলে রেজোনেন্স হয়। তাহলে আমরা একটা হিসাব করে দেখ, অনুবন্ধী দ্বিবন্ধন কি জিনিস? ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল 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 বন্ড, ডাবল বন্ড। রেজোনেন্স হবে নাকি হবে না? হওয়ার তো কথা। তার মানে ধর এটা এখানে গেল, এটা এখানে যাবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা এখানে আসবে, তারপরে আবার উল্টা ঘটনাও ঘটবে, রাইট? যেমন বেনজিনে যেরকম হয়, জায়গা পরিবর্তন করার উল্টাটাও ঘটে। তাহলে এই জায়গায় রেজোনেন্স যদি হয়, রেজোনেন্স হলে পরে স্ট্রাকচারটা যদি স্থিতিশীল হয়, তাহলে সে কি এনার্জি ধরে রাখবে না রিলিজ করবে? এই এনার্জি লাইট আকারে এনার্জি রিলিজ করবে তো। লাইট আকারে এনার্জি রিলিজ করবে। তাহলে যে লাইট আকারে এনার্জি রিলিজ করবে সেটা কি হবে? আলটিমেটলি আমরা এই যৌগটার কালার হিসেবে দেখবো না? সেটা দেখবো না, তার পরিপূরক বর্ণটা দেখবো। কোনটা?
দুইটা জিনিস যেটা বুঝতে শোষণ হবে। করবে সেটার পরিপূরক। যদি শোষণ করে তাহলে পরিপূরক। এখন কি সে শোষণ করবে না এমিট করবে, বিকিরণ করবে? তাই তো বুঝতেছি না। সে বিকিরণ করবে, কারণ সে তো শোষণ করবে না। সে এনার্জি রিলিজ করা মানে কি, তোর কাছে এনার্জি আছে, তুই যদি এনার্জি রিলিজ করস, তোর তুই ডেইলি Energy পরিমাণ এনার্জি পাচ্ছে রিলিজ কোথায় আর কি? এইচসি বাই ল্যামডা। এনার্জি পাচ্ছে কোথায়? এটার যে ইন্টারনাল রেজোনেন্সের জন্য সে তার স্ট্রাকচার থেকে এনার্জি রিলিজ করবে। পাচ্ছে কোথায় ব্যাপারটা এরকম না। প্রত্যেকটা সিস্টেমের একটা নির্দিষ্ট অন্তঃস্থ শক্তি থাকে, যখন রেজোনেন্স হবে তখন সে ওই অন্তঃস্থ শক্তি থেকে কিছুটা এনার্জি রিলিজ করবে। বাকিগুলো কি করে, মানে বাকি অ্যারোমেটিক যৌগগুলো যেগুলোতে কনজুগেশন হয় এখন ডিপেন্ড রেজোনেন্স? করে অ্যারোমেটিক, হ্যাঁ কনজুগেশনের উপরে করবে, করার পরে সেটা যদি দৃশ্যমান আলোর রেঞ্জের মধ্যে হয় তাহলে কালার দেখবে, না দেখবে না। ওকে। সেই জিনিসটা বুঝতে হবে। তাহলে এটার যে এই ল্যামডার যে তরঙ্গ শক্তি, তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরণ করে, সেটা আমাদের দৃশ্যমান আলোর সাথে মিলে যায়, তাই হচ্ছে আমরা সেই যৌগটা কালারফুল দেখি। এখন কথা হচ্ছে, আচ্ছা এই যে কালারফুল দেখলাম, দুইটা অ্যারোমেটিক রিংয়ের মধ্যে কোন জিনিসটা থাকার কারণে এই যৌগটা কালারফুল হয়েছে বলতো? নাইট্রোজেন গুলো নাকি? এই গ্রুপটা না থাকলে কি দুইটা কাপল হইতো? এই গ্রুপটা না থাকলে দুইটা অ্যারোমেটিক রিং কাপল হইতো রে? না ভাইয়া। এই গ্রুপটাকে বলা হয় ক্রোমোফোর। একটা অ্যাড ছিল না বিটিভিতে, ক্রোমা দেখে একদম ফ্ল্যাট? না, কোনো দেখিনি এই জিনিসটা। আচ্ছা, আজকে ইউটিউবে সার্চ দিচ্ছি, কিসের অ্যাড? ক্রোমা ফার্নিচার। আচ্ছা আমি ক্লাসে ও, শেষে একটা হাঁস আসে মনে হয়। আরে না রাখ, দেখ ক্রোমা শব্দটা হচ্ছে বর্ণ 4 মানে গ্রুপ, যে গ্রুপটার জন্য যৌগটা কালারফুল হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এই যে এই গ্রুপগুলো আছে না, এদেরকে কি বলে? এদেরকে বলে অক্সোক্রোম। অক্সো শব্দটা আসছে অক্সিলিয়ারি থেকে। অক্সিলিয়ারি ক্রোম মানে ক্রোমোফোরের সহযোগী। যদি এরা থাকুক বা না থাকুক, এরা না থাকলেও কিন্তু এই ডায়াজোনিয়াম যৌগটা কালারফুল হবে। ডায়াজোনিয়াম বিশিষ্ট দুটো অ্যারোমেটিক রিং থাকলে কালারফুল হবে। বাট এরা থাকলে যেটা হবে, এরা দেখ ইলেকট্রন ডোনেট করতে পারে না এরা বেনজিন রিং এ। এরা কি ইলেকট্রন ডোনেট করতে পারে কিনা বেনজিন রিং এ? OH গ্রুপ বেনজিন ইলেকট্রন দেয়, NH2 বা নাইট্রোজেনের জাতকেরা সবাই বেনজিন রিং ইলেকট্রন দেয়। তো এই গ্রুপগুলো যখন বেনজিন রিং ইলেকট্রন দেয়, তাহলে এই গ্রুপগুলো কি করতে পারে? রেজোনেন্সটাকে এনহ্যান্স করতে পারে। তখন এনার্জি রিলিজের যে ল্যামডাটা একটু ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে? যখন ল্যামডাটা একটু ডিফারেন্ট হবে, তখনই হচ্ছে কালারটা একটু চেঞ্জ হবে। তাহলে এটা বলে অক্সোক্রোম। আর এই পুরো যৌগটার নাম হচ্ছে ক্রোমাজেন। মানে জেন মানে আসলে জেনাস থেকে আসছে। তোরা বায়োলজিতে পড়ছস জেন বা গোষ্ঠী বা জেনাস পড়ছস না? বায়োলজিতে জেনাস বা জেন এরকম পড়ছ নাই? কি ভাইয়া? ওইটা কি ক্রোমা চেয়ার? ক্রোমা চেয়ার, ওটা থেকে ও, ক্রোমা। পায়ে গেছি ভাই। বেটা তুই ইউটিউবে অনেক সার্চ করেছেন, ক্লাস কর। আর আমি দেখ, তাহলে আমরা মোটামুটি এই জিনিসটা শেষ করলাম, এই অ্যানিলিন শেষ অ্যারোমেটিকের। তো তোদের বইতে কিন্তু তেমন কিছু নাই, এটা জিনিস খেয়াল করছস? এই অ্যানিলিন সম্পর্কে বা অ্যামিন সম্পর্কে আছে এগুলা নতুন সিলেবাসের বইতে? ওল্ড বইতে কিছু আছে, হ্যাঁ, পুরাতন নতুন বইতে, গুলোতে নাই। নতুনগুলোতে কিছুই নাই। কিন্তু দেখা যাচ্ছে যে এগুলো থেকে আবার দেখবি যে পরীক্ষার প্রশ্নও আসে। এখন সমস্যাটা হচ্ছে কি, যে বোর্ড যখন একটা বই নির্ধারিত করে বা নির্ধারণ করে, সেটা বোর্ডের নিজেরই কন্ট্রোল করা উচিত যে আমি এই জিনিসগুলোই রাখবো বইতে, এগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে। এন্ড সেটা যখন ছেড়ে দেয় কিছু সংখ্যক, আমাদের কিছু সংখ্যক শিক্ষকদের হাতে, যারা কিনা বড় বড় শিক্ষক, তারা তাদের ইচ্ছা মতন যখন বই লিখে বলে দেয় যে এখানে অ্যামিন থাকবে। এখন অ্যামিনে কি কি থাকবে? অ্যামিনে তো দুনিয়ার সবকিছু আছে। আমার কথা কি বুঝতে পারছিস? অ্যামিনে কি কি থাকবে, তো এই জিনিসটা আসলে নির্ধারিত না। দ্যাটস দ্য পয়েন্ট, সমস্যাটা এই জায়গায়। এই জন্য কোন স্যারের বইতে বেশি আছে, কোন স্যারের বইতে কম আছে। এই জন্য তোরা পড়ছিস হচ্ছে মাইন্ড কাছি পায়। আমরা এখন অর্গানিক কেমিস্ট্রি লিখলাম কেন? জৈব অ্যাসিড শিখবো, অর্গানিক অ্যাসিডস, অর্গানিক অ্যাসিড এন্ড দেয়ার ডেরিভেটিভস। আগে অ্যাসিড শিখবো, তারপরে ডেরিভেটিভে যাব। অর্গানিক অ্যাসিডের দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে স্যাচুরেটেড, একটা আনস্যাচুরেটেড। এটা জিনিস তোদের পড়ানোর কিছু নেই। কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ COOH গ্রুপ থাকবে, এখানে একটা অ্যালকাইল গ্রুপ থাকবে। অ্যালকাইল গ্রুপটা স্যাচুরেটেড হলে পরে তাহলে শেষ? কি এটার পরে? না বায়োমলিকুল আছে, এটার পরে আরো দুইটা ক্লাস থাকবে, দুইটা ক্লাসে অর্গানিক শেষ হয়ে যাবে। তারপর আমরা বললাম যে অ্যামিন তাহলে আনুষ্ঠানিক ভাবে শেষ। আনুষ্ঠানিকভাবে অ্যামিন শেষ। এরপরে যদি তোদের কোনো কিছু জানার থাকে বা দেয়ার থাকে, তাহলে আমাকে বললে আমি হয়তো চেষ্টা করবো আর কি পড়ানোর জন্য। চেষ্টা না, পড়াবো আর কি, যদি জানার কিছু থাকে। এখন দেখ, এই যে RCOOH, এই অ্যালকাইল গ্রুপে কার্বন সংখ্যার উপরে ভিত্তি করে যৌগের নামকরণ হয়। ইথানিক অ্যাসিড, প্রোপানিক অ্যাসিড, বিউটানিক অ্যাসিড, সামথিং 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 হতে পারে। সাপোজ আমরা স্টিয়ারিক অ্যাসিডের যদি কথা বলি, C17H35COOH। তো এই যে এটা নাম হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড। তো এখন দেখ, আমি যদি বলতাম যে C17H33,
COOH, এটাও তো 17 কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? হাইড্রোজেন কমে গেল। কি ভাইয়া? মানে এটা তার মানে কি আছে, এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে না? কি কথা বোঝা যাচ্ছে না? কার্বন কার্বন ডাবল বন্ড আছে কিনা এখানে? ভাইয়া অবশ্যই কার্বন কার্বন ডাবল বন্ড আছে। তার মানে এটা কি হতে পারে, স্যাচুরেটেড হতে পারে, আনস্যাচুরেটেড, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হতে পারে, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হতে পারে। এদেরকে ফ্যাটি অ্যাসিড কেন বলে? ফ্যাট থেকে পাওয়া যায়, ওই থেকে ফ্যাটকে হাইড্রোলাইসিস এদেরকে করলে বেসিক্যালি পাওয়া যায়। ফ্যাট বা অয়েলকে হাইড্রোলাইসিস করে পাওয়া যায়। তো ফ্যাট বা অয়েলের সাধারণ সংকেত কি? সেটা হচ্ছে CH2O C ডাবল বন্ড O। আমি যদি বলি তোর আর বলি এখানে, এটা বললাম CH হবে শুধু O C ডাবল বন্ড R, আর এটা হবে CH2O C ডাবল বন্ড R। তো এই যে আর সি ডাবল বন্ড, এই অংশটা হচ্ছে তোর হলো কার্বক্সিলিক অ্যাসিডের যে তোর যে কার্বক্সিলিক অ্যাসিড বলে যে আর সি ডাবল বন্ড OH, যে এই অংশটা। এরকম একটা ফ্যাট বা অ্যাসিড অয়েলকে হাইড্রোলাইসিস করলে তিনটা এরকম অ্যাসিড পাওয়া যায়। ওকে, তো এই ফ্যাট বা অ্যাসিড অয়েলে বলতে পারি যে ভাই দুইটারই তো গঠন একই রকম। আপনি তো দেখালেন যে এটা ফ্যাট বা অয়েল দুইটারই স্ট্রাকচার এরকম, তাহলে আসলে কোনটা ফ্যাট কোনটা অয়েল? এটা ডিপেন্ড করে কি আমাদের যে অ্যালকাইল অংশটা আছে না, অ্যালকাইল অংশের উপরে ডিপেন্ড করে। এই অ্যালকাইল অংশটার উপরে ডিপেন্ড করে অয়েল বা ফ্যাট হয়। অ্যালকাইল অংশ যদি তোর হচ্ছে স্যাচুরেশন বেশি থাকে, স্যাচুরেশন মানে বুঝছ তো, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, স্যাচুরেশন, সেটা হলে পরে এটা আমরা বলি ফ্যাট। আর অ্যালকাইল অংশ যদি আনস্যাচুরেশন বেশি থাকে, আনস্যাচুরেশন মানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, তাহলে সেটা অয়েল হয়। আর তো গঠন দেখে তো আসলে বোঝা সম্ভব না কোনটা অয়েল আর কোনটা ফ্যাট। আমারও যদি বাসায় দুইটা জিনিস দেওয়া হয়, দিয়ে যদি বলে কোনটা অয়েল কোনটা ফ্যাট, বলতে পারবি? ভাইয়া কমে যায় তাপমাত্রার সেটা। সাথে একটা সম্পর্ক আছে। অবশ্যই সম্পর্ক আছে ভাই। কক্ষ তাপমাত্রা যেটা তরল সেটা হলো তেল, আর যেটা কিনা কক্ষ তাপমাত্রায় কঠিন সেটা হচ্ছে চর্বি বা ফ্যাট। শেষ। এর থেকে আর সহজ কোনো বৈশিষ্ট্য নেই যেটা তোমাদেরকে জানানো যাবে। কার্বক্সিলিক অ্যাসিড হতে পারে মনোকার্বক্সিলিক অ্যাসিড, ডাইকার্বক্সিলিক অ্যাসিড, পলিকার্বক্সিলিক অ্যাসিড হতে পারে। মনোকার্বক্সিলিক অ্যাসিডের एग्जांपल হচ্ছে যেমন যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড একটা সিডাবল গ্রুপ থাকবে। ডাইকার্বক্সিলিক অ্যাসিডে গিয়ে দুইটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে। হ্যাঁ, যেমন টার্টারিক অ্যাসিড, আমরা টার্টারিক অ্যাসিড পড়ে আসছি, এই জিনিসগুলো বলবো না, এগুলো তো নিজে নিজে দেখলেই পারবি। তো এরপরে যেটা আসে আসলে এটা মানে ইটস লাইক এ কাইন্ড অফ একটা ইয়ের মতো আর কি, যে তোর যে ডাইকার্বক্সিলিক অ্যাসিডের একটা মনে রাখার একটা ক্রম আছে, যে কোনটা ডাইকার্বক্সিলিক অ্যাসিডের, মানে আমি লিখি আগে তাহলে বুঝবি। ও মাই সন go and pray sincerely and silently. ওতে অক্সালিক অ্যাসিড, এম এতে হচ্ছে ম্যালানিক অ্যাসিড, এস এ সাকসিনিক অ্যাসিড, জি তে হচ্ছে গ্লুটারিক অ্যাসিড, এ তে অ্যাডিপিক অ্যাসিড, পি তে পামেটিক অ্যাসিড, সরি পিমেলিক অ্যাসিড, পামেটিক না, এস এ সুবেরিক অ্যাসিড, এতে অ্যাজে লাইক অ্যাসিড, আর এস এ সেবাসিক অ্যাসিড। প্রথমটা হচ্ছে দুইটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, মানে প্রতিটা ক্ষেত্রে দুইটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থেকে COOH, তাহলে এটা হলো অক্সালিক অ্যাসিড। ঠিক আছে, অক্সালিক। তাহলে ভাই কি বলে ম্যালানিকটা কি হবে? ম্যালানিকে কার্বন একটা বাড়বে, তার মানে HOOC CH2 COOH, এটার নাম হচ্ছে ম্যালানিক। তাহলে ভাই পরেরটা কি? পরেরটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড। তার মানে সাকসিনিক অ্যাসিড দেখতে কেমন হবে ভাই? সাকসি অ্যাসিড কার্বন হবে চারটা, তাহলে COOH গ্রুপ থেকে এটা দুইটাই, এইভাবে। তো এটা দিয়ে মনে রাখে লোকজন আর কি, যে কোনটা মানে সাকসিনিক মানে কোনটা কোন ডাইকার্বক্সিলিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড তো ডাইকার্বক্সিলিক অ্যাসিড, বাট এরকম ডাইকার্বক্সিলিক অ্যাসিড না, সেখানে দুইটা অ্যালকোহল গ্রুপ থাকে, সেটা আলাদা। এখন কথা হচ্ছে ভাই কার্বক্সিলিক অ্যাসিড বানাই কেমনে? আমরা অলরেডি এত পড়াশোনা করছি, কার্বক্সিলিক অ্যাসিড বানানোর আমাদের আর টেনশন নাই। কেন টেনশন নাই ভাই? বিকজ RCOOH বানাবো আমরা, কার্বক্সিলিক অ্যাসিড বানাবো, কিন্তু আমরা অলরেডি অনেক কিছু পড়ে আসছি, তো সেই জিনিসগুলোর কাজে লাগালেই কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে। মানে RCH2OH, এটাকে যদি অক্সিডাইজ করে তাহলে পাওয়া যায় RCHO,
এটাকে অক্সিডাইজ করলে পাওয়া যায় RCOH পাওয়া যায়। কি রে তোরা আসুস চলে গেছিস আসুস। আচ্ছা সায়ানাইড আমরা গত ক্লাসে পড়ছি যে সায়ানাইডকে যদি আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে কি হয়, সায়ানাইডের কার্বনটা হয়ে যায় COH, তার মানে RCOH, আর নাইট্রোজেনটা হয়ে যায় অ্যামোনিয়া। ওকে ডান। কেন নাইট্রোজেন হইলো না? নাইট্রোজেন কি হলো না? মানে নাইট্রোজেন না হয় অ্যামোনিয়া কেন হইলো? ও আচ্ছা নাইট্রোজেন নয় কেন অ্যামোনিয়া হলো, এটা মেকানিজম দেখলেই বুঝবি। আমি একটু মেকানিজমে হিন্টস দিয়ে দিই, তাহলে মেকানিজমের হিন্টস হচ্ছে এরকম RC⋯N, তাহলে এখন কি হবে এখানে, মানে C⋯N, এখানে কি হবে পানির সংযোজন হবে, তাই না? পানি কোথায় সংযোজন হবে? তাই তো জানি না। এই দুজনের মধ্যে বেশি ইলেকট্রোনেগেটিভ কে? নাইট্রোজেন। তো নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ হলে নাইট্রোজেন নেগেটিভ, তার কাছে যাবে হাইড্রোজেন, রাইট? কার্বনের কাছে OH আসবে। গেল? আচ্ছা তো এখন যদি এরকম হয় তাহলে এখন ধর এই জায়গায় আমি আরেকটা পানির সংযোজন, আরেকটা পানির সংযোজন নিলে কি হবে? RCOH OH নাইট্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, তাই না? হলো? যেমন বিদ্যুটে জিনিস হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ বিদ্যুটে একটা কিছু একটা হয়ে গেল। আচ্ছা দাঁড়া তোদেরকে আমি এটা মেকানিজম দেখাই, যা এটা দুই ধরনের হাইড্রোলাইসিস হতে পারে, একটা বলে পার্শিয়াল, একটা বলে কমপ্লিট হাইড্রোলাইসিস। ধর আমরা পার্শিয়ালে যাই যদি আগে, তারপরে কমপ্লিটে যাব। আমার কাছে আছে সায়ানাইড, আমি তার মধ্যে পানি দিব অ্যাসিডিক মিডিয়াতে, ওটা এত ডিটেইলস আর বলছি না, অ্যাসিডিক মিডিয়াতে। তাহলে সোজা সাপটা কথা, পানির সংযোজন হলে কি দাঁড়াবে? ডাবল বন্ড নাইট্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন আসবে, আর এখানে আসবে OH। আবারও যদি পানির সংযোজন হয় তাহলে আবারও নাইট্রোজেনের কাছে হাইড্রোজেন যাবে, আর কার্বনের কাছে OH আসবে। নাইট্রোজেনের কাছে হাইড্রোজেন যাবে, মানে হয়ে যাবে NH2। এখন কথা হচ্ছে যদি এইটু কি হয় পার্শিয়াল হাইড্রোলাইসিস, মানে এখানে এসে যদি স্টপ হয়ে যায়, তাহলে একই কার্বনের দুইটা হাইড্রোক্সিল থাকতে পারে না কি পারে না? পারে না। পারে না। তাহলে দুইটা এই দুইটা OH থেকে একটা পানি বের হয়ে যাবে না? গেলে কি পাবি? RC⋯NH2। তার মানে আমি যদি বলি আর সায়ানাইড, এটাকে যদি হচ্ছে আমি হাইড্রোলাইসিস করি, বাট যদি লেখা দিয়ে পার্শিয়াল, তার মানে আসলে কি আমি এখান থেকে কি কার্বক্সিলিক অ্যাসিড বা সামথিং কিছু পাবো, না পাবো RCONH2 প্লাস ওয়াটার? এটা পাবো। আচ্ছা বাট যদি পার্শিয়াল না হয় কমপ্লিট হাইড্রোলাইসিস হইতে হয়, ধর পার্শিয়াল তো হয়তো আমি এটা পাইলাম, এই যে এটা পাইলাম। এবার যদি আমি এর মধ্যে আবারও হাইড্রোলাইসিস করি এটাকে RC⋯NH2, এখন এই জায়গায় কিন্তু এই যে RCO গ্রুপ, এই যে কার্বনিল গ্রুপ, এই গ্রুপটার এদিক থেকে অ্যালকাইল তারে সাপোর্ট দেয়, এদিক থেকে নাইট্রোজেন তারে সাপোর্ট দেয়, তার কি পজিটিভিটি বেশি না কম কার্বন অক্সিজেন ডাবল বন্ডের ইলেকট্রনের জন্য? বেশি না, খুব কম, কারণ দুই দিক থেকে ভালো সাপোর্ট পাচ্ছে সে। তার মানে এখন চাইলে এখানে আমার যে পানির যে হাইড্রোক্সিল গ্রুপ নেগেটিভ, এখানে এসে যেতে পারবে না। আবার একটা NH2 গ্রুপ আছে, এখানে একটা অ্যালকাইল গ্রুপ আছে, বাধাও বেশি 3 ডিগ্রি, মানে সরি কাইন্ড অফ দুইটা অ্যালকাইল গ্রুপ আছে দুদিকে, মানে একটা অ্যালকাইল একটা NH2 গ্রুপ, তাহলে আসলে স্টেরিক 3 ডিগ্রি বলছি না, স্টেরিক বাধার জন্য যাইতে পারবে না। তখন যে ঘটনাটা ঘটবে, তখন পানির এই H কে নাইট্রোজেন লোন পেয়ার আছে না, লোন পেয়ার দিয়ে পানির যে এই H প্লাস এর সাথে সে বন্ড করবে, তাহলে বন্ড করলে আলটিমেটলি কি পাবেন থেকে RC⋯O NH2 হবে না NH3 হয়ে যাবে, NH3 নাইট্রোজেন হয়ে যাবে প্লাস, সেই বন্ড ইলেকট্রন টান দিবে, তাহলে হাইড্রোক্সিল এসে কার্বনের কাছে বসে পড়বে, তার মানে এখান থেকে পাবি RCOOH প্লাস NH2। অ্যানসার পাওয়া গেল? কারণ যদি পার্শিয়াল হাইড্রোলাইসিস তাহলে পাবো অ্যামাইড, দিস ইজ কল্ড অ্যামাইড। CONH2 কে অ্যামাইড গ্রুপ বলে, আর যদি আমরা হচ্ছে কমপ্লিট হাইড্রোলাইসিস করি তাহলে কার্বক্সিলিক অ্যাসিড পাবো। বোঝা গেল এবার? আচ্ছা একটু আগে আরেকটা জিনিস দেখাইছি, আমরা যদি এই যে কি বলে ওই যে ফ্যাটি অ্যাসিড মানে ফ্যাট বা অয়েলকে যদি আমরা হাইড্রোলাইসিস করি, তাহলে ফ্যাট বা অয়েলকে হাইড্রোলাইসিস করলে কি পাওয়া যায় সেখান থেকে, সেটা আবারও দেখি আমরা। যদি ফ্যাট বা অয়েলকে হাইড্রোলাইসিস করি, সাপোজ সো দ্যাট CH2 COR CH OC⋯OR, এটা কিন্তু অ্যাস্টারের কার্যকরী মূলক, যে RCOO এটা কিন্তু অ্যাস্টার, হ্যাঁ CH2O C⋯OR।
আমি যদি এখন এটাকে হাইড্রোলাইসিস করি, হাইড্রোলাইসিস মানে এইচ আর ওএইচ দেয়া, এইচটা প্লাস ওএইচটা মাইনাস, তাহলে এই জায়গায় দেখ এই কার্বনটা হয়ে যাবে প্লাস, এই অক্সিজেন মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস। যেহেতু এখানে অ্যালকাইল আছে তিনটা, মানে এই আরসিও গ্রুপ আছে তিনটা, তাহলে তিনটা পানি লাগবে। তার মানে আলটিমেটলি আমি এখান থেকে যেটা পাবো, এই মাইনাসের সাথে প্লাস দিবি, তাহলে পাবি আর সি ডাবল বন্ড ওএইচ। কয়টা আছে এখানে ভাই? এরকম অংশ তিনটা পাইলি। তার সাথে কি পাইবি? এই ওএইচটা প্রতিটা যে এই জায়গায় বসবে, এই বন্ডটা যে ভাঙছে এই জায়গায় যে একটা করে ওএইচ বসবে, তাহলে কি পাওয়া যাবে? CH2OH পাওয়া যাবে, CHOH পাওয়া যাবে, CH2OH পাওয়া যাবে। গ্লিসারিন যেটাকে বলে বা গ্লিসারল, ফ্যাটি অ্যাসিডের ট্রাইগ্লিসারাইড যেটা। অথবা আমরা যদি একটা অ্যাস্টারকে আর্দ্র বিশ্লেষণ করি, আরসি ডাবল বন্ড ও আর, এটা একটা অ্যাস্টারের কার্যকরীমূলক। তো সবসময় মনে রাখবি অ্যাস্টারের যেই অ্যাস্টার কোত্থেকে আসে আসলে? অ্যাস্টার হচ্ছে দুইটা একটা কার্বক্সিলিক অ্যাসিড, এর একটা কার্বক্সিলিক অ্যাসিড, ধর কার্বক্সিলিক অ্যাসিড, তার সাথে একটা অ্যালকোহল নেই, অ্যালকোহল মানে HOR। এই অ্যালকোহলের অ্যালকাইলটাকে আর প্রাইম দিলাম যেন বোঝা যায় এটা অ্যালকোহলের। তো একটু কালারটা চেঞ্জ করি। এই অংশটা হলো তোর অ্যালকক্সি গ্রুপ, আর এটা হলো হাইড্রক্সিল গ্রুপ। এই প্রতিস্থাপন হবে, এই জায়গায় প্রতিস্থাপন হলে কি পাবি? এখান থেকে প্রতিস্থাপন হলে বেসিক্যালি এটা পাবি আর কি। আবার এইটার সাথে কি হয় আসলে, এই OH যদি অ্যালকক্সি যদি OH এর জায়গা দখল করে, অ্যালকক্সি OH এর জায়গা দখল করছে, তাহলে H আর OH মিলে বানাবে পানি, তাহলে প্লাস হবে পানি। তার মানে কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়া অ্যাস্টার উৎপন্ন হয়। এবার অ্যাস্টারটা যদি উল্টা বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোলাইসিস তাহলে পানি হয়, এই বিক্রিয়াটা হচ্ছে একটা উন্মুখী বিক্রিয়া। তাহলে আমার কাছে একটু আগে আমরা যেটা করছি এটা হচ্ছে হাইড্রোলাইসিস যে করছি, এটা কিন্তু অ্যাসিডিক মিডিয়া হইতে হবে, অম্লীয় মাধ্যমে বা ক্ষারীয় মাধ্যম, কোন একটা মাধ্যম হলেই হবে। তোরা এটা জানাস কিনা যে ফ্যাটি অ্যাসিড ফ্যাট বা অয়েলকে যদি আমরা ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ করি তাহলে সেখান থেকে সাবান পাওয়া যায়? পড়ছিস ছোটবেলায়? আমি যদি এই জায়গায় যে এইচ এর জায়গায় সোডিয়াম দিতাম তাহলে আমি কি এখানে RCOH পাইতাম না সোডিয়াম পাইতাম? সোডিয়াম। এখানে কার্বন সংখ্যা যদি লিখতাম, অ্যালকাইল অংশে কার্বন সংখ্যা হলো C17H35, 17টা, তাহলে এখানে কি পাইতাম আমি আসলে? এখানে যদি কার্বন হতো, তোর অ্যালকাইল যদি C17H35 হতো তাহলে কি পাইতাম আসলে? আমরা পাইতাম C17H35 COONA, স্টিয়ারিক অ্যাসিডের সোডিয়াম লবণ, মানে সোডিয়াম স্টিয়ারেট, দ্যাট ইজ সাবান, যেটা আমরা বাসায় ব্যবহার করি। ঠিক আছে? অ্যাস্টারকে আর্দ্র বিশ্লেষণ করলে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়, ফাইন। এখন কথা হচ্ছে এগুলো অ্যালিফেটিক গেল, অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড করতে পাওয়া যায়, একটু রিকল করার চেষ্টা করো। অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড পাবি কই থেকে অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়? আমরা সাবান দিয়ে গোসল করা ভালো। লাক্স। ওয়াও। তো লাক্সের মনে রাখবে, একটা সাবানের ফ্যাটি অ্যাসিড কন্টেন্ট যত বেশি, সাবানটা তত বেশি হচ্ছে ভালো, তত ভালো ময়লা পরিষ্কার করবে। কিভাবে ময়লা পরিষ্কার করে সেটা আমি দেখাবো তোদেরকে যখন হচ্ছে ফার্স্ট পেপারের কর্মমুখী রসায়ন পড়াবো তখন। বাট কথা হচ্ছে যে ভাই তাহলে ফ্যাটি অ্যাসিড ভালো কোন সাবানের বেশ বুঝবো কি করে? দেখবি সাবানের প্যাকেটটা যখন বাসায় আনবে, আনার পরে সাবানের প্যাকেটে কোথাও না কোথাও লেখা আছে এটার অ্যাসিড ভ্যালু কত, অথবা এটার ফ্যাটি অ্যাসিড কন্টেন্ট কত লেখা থাকে। ফ্যাটি অ্যাসিড কন্টেন্ট কত লেখা থাকে, ফ্যাটি অ্যাসিড পার্সেন্টেজ, যত বেশি পার্সেন্টেজ সাবানটা তত ভালো, আর ফ্যাটি অ্যাসিড পার্সেন্টেজ যত বেশি সাবানে ক্ষারের পরিমাণ তত কম। হ্যাঁ, দেখবি কিছু কিছু সাবান গায়ে হাতে মাখলে, যেমন কাপড় ধোয়ার সাবান গায়ে হাতে মাখলে দেখবি যে গা হাত পা খসখস করে, কারণ হচ্ছে এটার মধ্যে ক্ষারের পরিমাণ বেশি, বলতে ফ্যাটি অ্যাসিড কন্টেন্ট কম। আসলে ফ্যাটি অ্যাসিড কন্টেন্ট বলতে কি বুঝে আমি বলি, ধর এই যে RCOONA, এটা হচ্ছে একটা সাবান, তো এটা যদি হচ্ছে হাইড্রোলাইসিস করস তাহলে এখান থেকে কি পাবি? এখান থেকে পাবি RCOOH আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড পাবো। তো যখন তুই সাবান গায়ে মাখস তখন এটা হাইড্রোলাইসিস হয়, তখন তোর বডিতে এই ফ্যাট আর এটা উৎপন্ন হয়। ফ্যাটটা হচ্ছে চর্বি বা ময়লা পরিষ্কার করে, এটা হচ্ছে আমার সারফেসটাকে খসখস হয়ে যায় আর কি, সারফেস অনেক বেশি রাফ হয়ে যায় সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য। এই জন্য কাপড় ধোয়া সাবান দিয়ে গা হাত পরিষ্কার করলে দেখবি খসখস করে গা হাতটা, কিন্তু লাক্স সাবান বা অন্য ভালো সাবান দিয়ে পরিষ্কার করলে দেখবি খসখস করে না। বাংলাদেশে কিন্তু 2-in-1 সাবানও আছে। 2-in-1 বলতে কি? মানে দুইটা কাজে করা যায়, কাপড় ধোয়া যায় আবার গোসল করা যায়। দেখছেন কি অ্যাডটা? না দেখিনি। মানে পুকুর ধারে মহিলারা কাপড় মাজতেছিল, মানে কাপড় ঘষতেছিল আর কি, মানে কাপড় ধুচ্ছিল, দেন পুরুষ মানুষেরা গেল গোসল করতে, একদম ছুড়ে দিলে একদম গোসল করতে। ও আচ্ছা। এন্ড দেখ, আমরা জানি টলুইনকে যদি আমরা জারণ করি হট পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে, তাহলে এবারে সেখান থেকে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়, হচ্ছে টলুইনে পড়ে আসছি। আর একটু আগে দেখলাম সায়ানাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে সায়ানাইডের সিটা হচ্ছে COOH, বেনজিনের মতো থাকলো। আরেকটা জিনিস একটু জানবো, সেটা হচ্ছে যে আমরা যদি বেনজাইল অ্যালকোহল নেই CH2OH, এটাকে অক্সিডাইজ করলে কি হবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর সালফিউরিক অ্যাসিড যখন এখান থেকে জার্মান অক্সিজেন আসবে,
তাহলে এই জিনিসটা হয়ে যাবে COO, যে COO হয়ে গেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ এটাকে বলা হয় যে বেনজো ট্রাইক্লোরাইড। বেনজো ট্রাইক্লোরাইড আমরা দেখছি, অনেকের মনে আছে হয়তো, বাট তারপর এটা একটু আলাদা একটা জিনিস দেখায়নি। বেনজালডিহাইডকে যদি আমি অক্সিডাইজ করি, সিমিলারলি বেনজালডিহাইডকে কিভাবে অক্সিডাইজ করা যায়, আমরা ক্যানিজারো বিক্রিয়া করছি। ক্যানিজারো বিক্রিয়া থেকে জানি আমরা যদি আমি হচ্ছে বেনজালডিহাইডকে অক্সিডাইজ করি, তাহলে সেখান থেকে বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ পাওয়া যায়। বাট আমি যদি হচ্ছে বলি যে জাস্ট OH মাইনাস বললাম, ক্যানিজারো বিক্রিয়া মানে 50% সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বলি। দুপুরবেলা কিসের ঘুম? কে ঘুমাইছে? মেসেজে লিখতেছে তো। কে মেসেজে লিখতেছে? তানভীর ঘুম পাইছে? তুই তো ঘুমা যায়। গেল কার্বক্সিলিক অ্যাসিডের উৎপাদন হাবিজাবি সবকিছু গেল। আর একটা জিনিস যেটা পড়বে সেটা হচ্ছে গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। হোয়াট ইজ গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড? 17 ডিগ্রি 100% সেন্টিগ্রেড, পিওর ইথানোয়িক অ্যাসিড। 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100% পিওর ইথান মানে ইথানোয়িক অ্যাসিড। মানে এটা বরফের মতো হয়ে যায়, শক্ত হয়ে যায়। বরফ মানে শব্দটা আসছে গ্লেসিয়ার থেকে, যে পোলার আইস ক্যাপস কে আসলে গ্লেসিয়ার বলে। দ্যাট ইজ সেটাকে বলা হয় গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের আরেক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এখন দেখ, এই যে গেল গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড, হাবিজাবি সবকিছু গেল, বুমচুম সব বাদ। এবার দেখ কার্বক্সিলিক অ্যাসিডের কি বলে, কার্বক্সিলিক অ্যাসিডের দ্রাব্যতা পানিতে। পানিতে কার্বক্সিলিক অ্যাসিডের দ্রাব্যতা কেমন? HOH, এটা হচ্ছে পানিতে অক্সিজেন হাইড্রোজেনের বন্ড। আর কার্বক্সিলিক অ্যাসিডটাকে যদি আমি এইভাবে লিখি HOC ডাবল বন্ড R, তাহলে এই জায়গায় একটা হাইড্রোজেন বন্ধন সম্ভব কিনা? সম্ভব। তাহলে এটা একটা হাইড্রোজেন বন্ধন পসিবল, মানে সে ওয়াটার সলিউবল। হাইড্রোজেন বন্ড হবে ওয়াটার সলিউবল। পানিতে দ্রাব্যতার 4টা কন্ডিশন আমি পড়াইছি, সেটা তোমরা জানো। ফাইন। এখন কথা হচ্ছে মাঝে মাঝে একটা প্রশ্ন আসে যে সেম মলিকুলার ওয়েটের, ইকুয়াল মলিকুলার, এটা বুয়েটের পরীক্ষা আসছিল, ইকুয়াল MW। এক্সাম্পল হিসেবে আমরা যদি নিই, সাপোজ দ্যাট আমি যদি বলি, সাপোজ দ্যাট ধর ইথানোয়িক অ্যাসিড, এটার MW কত, মলিকুলার ওয়েট কত ইথানোয়িক অ্যাসিডের? কার্বন হলো কয়টা? দুইটা। 80 80 হবে কেন? 16 দুগুণে 32 আর 24 হলো 56 আর 4 হ্যাঁ 60। আর যদি বলি প্রোপানল, CH3 CH2OH, এটার কত MW? কার্বন 2টা, 24 হাইড্রোজেন 74 74 হইতো না এটা। অক্সিজেন 16, 45 তো আসলো। কত? 45। প্রোপানল হবে না বিউটানল হবে? বিউটানলে কটা কার্বন দেখতো, কত হয় বিউটানল? না বিউটানলে বেশি হয়ে যাবে, এটা তো দেখ 3 12 36 নাকি? ও আচ্ছা সরি, আমি তো ইথানল লিখছি, এটা তো প্রোপানল হবে। দেখ প্রোপানলের 59 হবে। প্রোপানল, তাহলে ঠিক নেই, তাহলে দুজনের মলিকুলার ওয়েট একদম কাছাকাছি না? খুবই কাছাকাছি। তো দেখা যায় কাছাকাছি মলিকুলার ওয়েটে যারা থাকে তাদের বয়লিং পয়েন্ট কাছাকাছি হওয়ার কথা, বাট দেখা যায় যে এটার যে বয়লিং পয়েন্ট, ইথানোয়িক অ্যাসিডের বয়লিং পয়েন্ট হচ্ছে 118 আর এটার বয়লিং পয়েন্ট হচ্ছে 97। তো তার মানে দুটোর মধ্যে একটা হিউজ গ্যাপ আছে। গ্যাপটা কেন? গ্যাপটার পিছনে কারণটা আমি একটু এক্সপ্লেইন করি। আর C ডাবল বন্ড OH আর আরেকটা কার্বক্সিলিক অ্যাসিড কি এইভাবে লেখ। এখানে দেখ এই কার্বনিল গ্রুপের সাথে হাইড্রোজেন একটা হাইড্রোজেন বন্ড হতে পারে, এখানে একটা হতে পারে, মানে একটা কার্বক্সিলিক অ্যাসিড নিজেরই আরেকটা কার্বক্সিলিক অ্যাসিডের সাথে দুটো হাইড্রোজেন বন্ড করতে পারে। কিন্তু অ্যালকোহলের ক্ষেত্রে HOR, অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু একটা অ্যালকোহলের সাথে আরেকটার একটা হাইড্রোজেন বন্ধন সম্ভব হয় নরমালি, এক মলিকুলের সাথে আরেক মলিকুলের একটাই হয়। তাহলে সেই হিসাবে বল কোনটার মধ্যে হাইড্রোজেন বন্ড বেশি? যার হাইড্রোজেন বন্ড বেশি তার বয়লিং পয়েন্ট বেশি, তাহলে দেখা যাচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের বয়লিং পয়েন্ট বেশি। এই প্রশ্নটা আসে বইটা পরীক্ষা, যে একই আণবিক ভর বিশিষ্ট অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিডের স্ফুটনাঙ্কের পার্থক্য কেন হয় ব্যাখ্যা করো। প্রশ্ন বোঝা গেল? আশা করি বোঝা গেছে। এবার দেখ আরেকটা প্রশ্ন আসে, সেই প্রশ্নটা হচ্ছে যে আমি যদি একটা কার্বক্সিলিক অ্যাসিড নিই, ধর কার্বক্সিলিক অ্যাসিডের এখানে একটা বক্স দিয়ে কইলাম, এই বক্সে কি আছে ভাই? বক্সে হাইড্রোজেন হতে পারে, বক্সে মিথাইল হতে পারে, বক্সে ইথাইল হতে পারে, প্রোপাইল হতে পারে, বিউটাইল হতে পারে, হোয়াট এভার ইট ইজ। আসল ঘটনা হচ্ছে কার্বন অক্সিজেন ডাবল বন্ডে
বন্ড ইলেকট্রন অক্সিজেন টাইনা নাই, তাহলে অক্সিজেন ডেল্টা মাইনাস, কার্বন ডেল্টা প্লাস। ফাইন। তাহলে এই কার্বনটা কি করবে, অক্সিজেন থেকে ইলেকট্রন নিজের দিকে পুল করবে আর বক্স থেকে টানবে, তাই তো? তাই না? এখন ধরে নিলাম বক্স কোনো সাপোর্ট দেয়ই না, বক্স নাই, কিছু নাই, বক্স বলে কিছু নাই, আছে বাট আমি ধরে নিলাম নাই এটা আপাতত। তাহলে কার্বন তো টানতেছে অক্সিজেন থেকে নাকি? কার্বন যদি অক্সিজেন থেকে টানে তাহলে অক্সিজেন তো কার থেকে টানবে, হাইড্রোজেন থেকে। তাহলে অক্সিজেন কি করবে, ইজিলি এখান থেকে হাইড্রোজেনটা বের করে দিবে না প্রোটন আকারে? বের করে দিবে কিনা? আমি যেটা বলছি যে যদি অক্সিজেন কার্বনকে ইলেকট্রন দিতে হয় তাহলে কি করবে, সে হাইড্রোজেন থেকে কি করবে, ইলেকট্রনটা টাইনা নিয়ে হাইড্রোজেনের ইলেকট্রনটা রাইখা দিয়ে অক্সিজেন এই যে ডট ক্রস ইলেকট্রন সে প্রোটন আকারে বের করে দিবে না হাইড্রোজেনটাকে? তার মানে এখান থেকে কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিডিক, এটা বুঝলাম। এন্ড পয়েন্ট হচ্ছে যে অক্সিজেন থেকে টানার ব্যাপারটা হলো অক্সিজেন থেকে টানতেছে, ফাইন। এই বক্স যদি সাপোর্ট দেয় তাহলে ভাই কম টানবে, কম টানবে, তার মানে প্রোটন দেরিতে বেরোবে, তাহলে অ্যাসিডিক প্রপার্টি বেশি না কম? কম। কম ভাইয়া। তার মানে অ্যাসিডিটি কমে যাবে। আর বক্স যদি সাপোর্ট না দিয়ে উল্টা বক্স যদি সাপোর্ট নেয় নিজের দিকে, বক্স যদি টানে, তাহলে অ্যাসিডিটি কি হবে? পারবে ভাইয়া আরো, অ্যাসিডিটি বাড়বে। তাহলে এখন আমরা একটা হিসাব করি ভাই, এখানে আছে একটা বক্স, বক্স হলো হাইড্রোজেন আর এখানে হলো আপনার ধরেন মিথাইল। দেখেন এখানে বক্স সাপোর্ট দেয় আর এই বক্স কিন্তু এই হাইড্রোজেন কিন্তু বেশি সাপোর্ট দিতে পারে না। তাহলে বলেন কোনটা বেশি অ্যাসিডিক হবে? সাপোর্ট দিলে অ্যাসিডিক কমে যায়, তার মানে মিথানিক অ্যাসিড বেশি অ্যাসিডিক। আচ্ছা এবার ধরেন বললাম ক্লোরিন CH2 C ডাবল বন্ড OH আর এখানে দিলাম ইথানোইক অ্যাসিড, তাহলে বলেন কোনটা বেশি অ্যাসিডিক? এখানে দেখেন বক্স টানে আর এখানে বক্স সাপোর্ট দেয়, তাহলে অবভিয়াসলি প্রথমটা অ্যাসিডিক। জি ভাইয়া। আচ্ছা এবার ভাই আমি যদি বলি ধরেন তিনটা দিলাম অনেক বেশি হয়ে যাবে। COOH আর এখানে দিলাম দুইটা, ক্লোরোফিলিক অ্যাসিড। এখানে এটা আর এটা হচ্ছে তিনটা, মানে তিনটা জায়গায় একটা, তাহলে বলেন তো কোনটা বেশি অ্যাসিডিক? আপনি প্রত্যেকবার একই ক্রমে লিখতেছেন। ইচ্ছাকৃতভাবেই লিখতেছি যেন আমার ডিরেকশন দিতে সুবিধা হয় তাই আর কি। কোনটা বেশি অ্যাসিডিক? প্রথমটা বেশি অ্যাসিডিক, তারপর এটা, তারপর এটা। একটা প্রশ্ন দিয়েছিলাম পরীক্ষায় মনে আছে, নিচের কোনটি বেশি অ্যাসিডিক? জি ভাইয়া এটা পারছিলাম। আচ্ছা এটার অ্যানসার হবে ট্রাইক্লোরোইথানোইক অ্যাসিড। আপনি ইংলিশে লিখছিলেন। ইচ্ছা করে লিখছি কারণ আইওটি প্রশ্ন ইংলিশে হয়। আইআইটি তে কে পরীক্ষা দিবে ভাই? আইআইটি তে পরীক্ষা কে দিবে? যাই দেখো যে এই যে সবার আগে আইআইটি তে পরীক্ষা দিচ্ছে, যে কটা বোর্ডে চান্স পাচ্ছে আইইউটি স্যার আমি বুঝিনি। আইইউটি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। আইআইটি শুনছি। যাক বেটা আইআইটি। তাহলে এখন এই গেল হচ্ছে অ্যাসিডের তীব্রতার ক্রম, এগুলো বুঝবে। এখন তোমাদের আমি একটা জিনিস বলবো, এটার অ্যানসার দিবা আমাকে। বলো কোনটা তীব্রতা বেশি? এবার আপনি একই ক্রমে লিখছেন তো। ব্যাপারটা হচ্ছে দেখো এখানে ফ্লোরিন বেশি ইলেকট্রন দিলে ফ্লোরিন বেশি টানবে, বক্স টানতেছে তার মানে দুটোই অ্যাসিডিক বেশি, বাট যেটা বেশি টানতেছে, কোনটা বেশি টানতেছে? অবশ্যই ফ্লোরিন ইলেকট্রন বেশি ফ্লোরিন টানতেছে, তাহলে ফ্লোরিনটা বেশি শক্তিশালী হবে। বাট যদি এমন হয় ধরো ফ্লোরিন CH2 COOH আর এটা হচ্ছে ক্লোরিন CH2 COOH, তাহলে কোনটা বেশি শক্তিশালী? কেমন কোনটা? ফ্লোরিনই হবে ভাই। কনফিউজড হয়ে গেলাম ভাই। এক্স্যাক্টলি। যখন এরকম সিচুয়েশন আসে তখন আমরা কিসের সাহায্য নিই? যে একটা অ্যাসিড যখন বিয়োজন হয়, সাপোজ ওদের একটা অ্যাসিড বিয়োজন হয়েছে, একটা অ্যাসিড বিয়োজিত হয়েছে, বিয়োজিত সে কি বানায়? অম্লীয় পানিতে দিলে পরে সে কি করে? প্রোটন দান করে। তাহলে সে H3 আর এটা হচ্ছে প্রোটন পানিতে সেটা গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়ন হয়। তাহলে এটার একটা বিয়োজন ধ্রুবক থাকে Ka, সেটা কত আসবে ভাই?
কার্বক্সিলেট আয়ন মানে আরসি ডাবল মাইনাস আয়নের ঘনমাত্রা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই আরসি ডাবল এইচ। তার মানে এই কে এর মান বেশি, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এটা বেশি বেশি আয়নিত হয়, তার মানে আয়নাইজেশন বেশি, রাইট? আয়নাইজেশন বেশি। আয়নাইজেশন বেশি মানে দেখো যত বেশি পরিমাণে কার্বক্সিলিক অ্যাসিড প্রোটন রিলিজ করবে তত বেশি পরিমাণে পানিটা সেটা গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়ন হবে। তার মানে আমি বলতে পারি যে কনসেন্ট্রেশন অফ হাইড্রোনিয়াম আয়ন বেশি, দ্যাট মিন্স রিলিজ অফ প্রোটন বেশি, রাইট? কথাগুলো কি বুঝতে পারতেছো? ভাই এগুলো তো বুঝতেছি, কিন্তু কিভাবে বুঝবো কোনটা কম বেশি? সেক্ষেত্রে যেটা করতে এক্সপেরিমেন্টালি দুজনের কে মান বের করতে হবে, দুজনের কে মান বের করতে হবে। এটা তোমার পরীক্ষায় তোমার মুখস্থ রাখার কিছু নাই, টেকনিক্যাল প্রশ্ন করলে বলে দিবে যে কোনটার কে কত। ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা প্রশ্ন আসে যে নিচের কোনটা তীব্র অ্যাসিড, চারটা অ্যাসিডের কে বলে দেয়। ওকে, তার মানে যেটা কে বেশি সেটা কি বেশি তীব্র। বাট ঝামেলাটা কোন জায়গায় দেখো, ঝামেলাটা হচ্ছে আমরা এটা জানি কিনা দেখো যে H প্লাস এর কনসেন্ট্রেশন বেশি, তার মানে পিএইচ কম না? মানে আমি যদি বলি H প্লাস এর কনসেন্ট্রেশন 0.1 তাহলে পিএইচ কত হবে 1। যদি বলি H প্লাস এর কনসেন্ট্রেশন বলি 0.01 পিএইচ হবে 2। তার মানে ঘনমাত্রা যত বাড়তেছে পিএইচ তত কমতেছে। সিমিলারলি একদম সিমিলারলি ভ্যালুটা দিয়ে রাখে নাকি? কে হ্যাঁ, কে যত বাড়বে পিকে পাওয়ার অফ কে তত কমবে। তার মানে ধরো পিকে ভ্যালু যত কম তীব্রতা তত বেশি, আর কে ভ্যালু যত বেশি তীব্রতা তত বেশি, তীব্রতা বেশি। এই জিনিসগুলো হচ্ছে অ্যাডমিশন এক্সামের ওই মুহূর্তে মনে রাখার জিনিসপত্র। হ্যাঁ, তো ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় প্রশ্ন আসলে আমাদের সাথে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় প্রশ্ন আসলে বলে যে এই দুইটা হয় কে অথবা পিকে দিয়ে দেয়, বলে কোনটা বেশি তীব্র। যেমন এটা ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাসিড গুলার ক্ষেত্রে হয়, ওই যে তোর মিনারেল অ্যাসিড গুলার ক্ষেত্রে HCl সালফিউরিক অ্যাসিড এগুলোর ক্ষেত্রে বলে দেয়, নাইট্রিক অ্যাসিড এগুলোর ক্ষেত্রে বলে দেয়, বা ক্লোরো ইথানোয়িক অ্যাসিড এগুলোর ক্ষেত্রে বলে দেয়। ঠিক আছে, তো যাই হোক এই গেল হচ্ছে অ্যাসিডের তীব্রতা নিয়ে কথাবার্তা। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি একটু বলি তোমাদেরকে, সেটা হচ্ছে ধরো কার্বক্সিলিক অ্যাসিডের যে অ্যালকাইল গ্রুপ আছে, কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে, এখানে অক্সিজেন আছে হাইড্রোজেন আছে। যদি হাইড্রোজেনটা ত্যাগ করে দিলে সে কি বানাবে বলতো? পানিতে যদি হাইড্রোজেন ত্যাগ করে দিলে উভমুখী বিক্রিয়ার মাধ্যমে সে বানাবে আর সি ডাবল বন্ড ও মাইনাস আর হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন, রাইট? এখন যে ঘটনাটা ঘটবে, অক্সিজেন এখানে ডাবল বন্ড করতে চাইবে, তাহলে ডাবল বন্ডের ইলেকট্রন এখানে পুল করে নিয়ে যাবে, তাহলে কি পাওয়া যাবে ভাই? আর সি ও মাইনাস, এখানে ডাবল বন্ড হবে, এটা আবার ব্যাক করলে এটা আবার ব্যাক করবে এদিকে, তার মানে এখানে একটা উভমুখী জিনিস কাজ করবে। যদি কাজ করে তাহলে বলা যায় আর সি ও ও, এখানে এই যে ডাবল বন্ডের ইলেকট্রন করলে ওইটাও ব্যাক করবে কিভাবে? সরি উল্টা কথা বলছি, মানে যদি এই ডাবল বন্ডটা ব্যাক করে তাহলে এটা আবার ওই আবার ফেরত নেবে আর কি, এটা ব্যাক করলে এটা ফেরত নেবে, এরকম। তাহলে অবস্থাটা দাঁড়াবে এরকম যে যে কোনো সময় যেটা হচ্ছে দুইটা অক্সিজেনের মধ্যে একটা ডাবল বন্ডে থাকছে একটা সিঙ্গেল বন্ডে, আর যেটা সিঙ্গেল বন্ডে সেটা মাইনাস থাকতেছে, তার মানে এই দুজনের মধ্যে ইলেকট্রনটা কন্টিনিউয়াসলি ঘুরতেছে, এই জায়গায় একটা নেগেটিভ চার্জ হইতেছে। এই ধরনের চার্জকে বলে কার্বক্সিলেট আয়ন। মাঝে মাঝে একটা প্রশ্ন আসে, প্রশ্নটা হচ্ছে এরকম যে কার্বক্সিলিক অ্যাসিডে একটা সিও গ্রুপ আছে, কার্বনিল গ্রুপ আছে, থাকার পরও সেটা কেন কার্বনিল গ্রুপের মতো নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া দেয় না? চার্জ থাকে না পজিটিভ কার্বনে। না, কারণ সে নিজেই একটা নিউক্লিওফিল হিসেবে কাজ করে। এটা নিজে নিউক্লিওফিল না, আরসি ডাবল মাইনাস কার্বক্সিলেট নিউক্লিওফিল। একটা কারণ যে কার্বনটাতে কোনো পজিটিভ চার্জ নাই, যার কারণে কোনো অ্যাটাক হবেও না ওখানে। হ্যাঁ, সেটাও একটা কারণ। ঠিক আছে, তো এই হলো ব্যাপার স্যাপার। তো কার্বক্সিলেট আয়ন নিজে একটা নিউক্লিওফিল, তাই হচ্ছে সে নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া দেয় না কার্বনিল গ্রুপ থাকার পরেও। কিন্তু দেয়ার ইজ এ কালপ্রিট। কালপ্রিটটা কে? কালপ্রিট হচ্ছে ফর্মিক অ্যাসিড। যাই হোক, ফর্মিক অ্যাসিড নিয়ে কথাবার্তা বলছি। ফর্মিক অ্যাসিড এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের প্রথম সদস্য, আর অন্য কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত হচ্ছে আরসি ডাবল বন্ড ওএইচ। এটাই তো স্ট্রাকচার। এখন কথা হচ্ছে ভাই, ফর্মিক অ্যাসিড একমাত্র অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যার কাছে ইনবিল্ট একদম ইনহেরেন্টলি একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, যেটা কিনা এখানে, এটা কিন্তু অ্যাসাইল গ্রুপ। কথা বোঝা যাচ্ছে? সো এই অ্যালডিহাইড গ্রুপ থাকার কারণে সে টলেন্স রিএজেন্ট এবং ফেহেলিং সলিউশনের সাথে বিক্রিয়া দেয়। টলেন বিকারক
এন্ড ফেলিং সলিউশনের সাথে বিক্রিয়া দেয়। বিক্রিয়াগুলো কিভাবে হয় একটু দেখার চেষ্টা করি আমরা। সে যদি টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে তাহলে HCOOH এটা বিক্রিয়া করবে টলেন বিকারক। টলেন বিকারক কি জিনিস? ডায়মন্ড সিলভার হাইড্রোক্সাইড। ডায়মন্ড সিলভার হাইড্রোক্সাইডের সাথে যদি টলেন বিকারকের সাথে যদি এটা বিক্রিয়া করে, এখন দেখ কার্বক্সিলিক অ্যাসিড যদি জারিত হয়, যেমন আমরা জানি অ্যালডিহাইড জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড হয়, এটাই তো টলেন বিকারকের সাথে বিক্রিয়া সিস্টেম অ্যালডিহাইডের নাকি? অ্যালডিহাইড জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড জারিত হয়ে কি হবে ভাই? কার্বন ডাই অক্সাইড হবে। অক্সিডেশন নাম্বার হিসাব করে দেখ, এখানে অক্সিডেশন নাম্বার কত? এখানে অক্সিডেশন নাম্বার হচ্ছে +2 আর এখানে অক্সিডেশন নাম্বার +4। এখন কার্বন ডাই অক্সাইড হলো, ভালো কথা, কার্বন ডাই অক্সাইড হয়েছে ভাই। তাহলে এখানে অবশ্যই ইলেকট্রন রিলিজ করছে কার্বনটা, তাই সে ইলেকট্রন গ্রহণ করবে সিলভার। সিলভার ইলেকট্রন গ্রহণ করে কি হবে? সিলভার আকারে অধক্ষেপিত হবে। ভালো করে, সিলভার ইলেকট্রন কি একটা রিলিজ করছে না দুইটা কার্বন? কারণ এই কার্বক্সিলিক অ্যাসিডে তোর একটা কার্বনের ছিল +2 আর এখানে হচ্ছে +4, তাহলে অবশ্যই দুইটা ইলেকট্রন রিলিজ করছে, তাহলে দুইটা সিলভার লাগবে না ব্যালেন্স করার জন্য? নাকি কথা বলছ না কেন? তাহলে অ্যামোনিয়া আছে কয়টা ভাই? এখানে 4টা। আর এখানে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কি অম্লধর্মী না ক্ষারধর্মী? অম্লধর্মী অক্সাইড। তাহলে অম্লধর্মী অক্সাইডের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করে বানাবে কি? অ্যামোনিয়াম কার্বনেট। অ্যামোনিয়াম কার্বনেট মানে কি? NH4 2CO3 না? এখন দেখ অ্যামোনিয়া ছিল 4টা, এখানে ব্যয় হয়েছে 2টা, তাহলে বাকি কয়টা? 2টা। আর হাইড্রোক্সিল গুলো কি বানাবে? পানি। বাট হাইড্রোক্সিল কয়টা? 2টা, তাহলে 2টা পানি। ব্যালেন্স হয়েছে? সিমিলারলি আমি যদি বলি HCOOH এর সাথে টলেন বিকারক যেরকম বিক্রিয়া করছে, ফেলিং যমুনা বিক্রিয়া করবে Q+ হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এদের বিক্রিয়া কি হবে ভাই? Q+ অক্সাইডের লাল আদক্ষেপ করবে। এটা বোঝার জন্য অ্যালডিহাইড পড়াইছি, অ্যালডিহাইডে ভালো মতো পড়বা, ঠিক আছে? অ্যালডিহাইড কিটোনে কিভাবে Q+ অক্সাইডের লাল আদক্ষেপ পড়ে, কেন পড়ে, সবকিছু বুঝাইছে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। এই Q+ অক্সাইডের লাল আদক্ষেপ করবে। সিমিলারলি এখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, তাহলে কার্বন ডাই অক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে কি বানাবে? সোডিয়াম কার্বনেট আর পানি, তাই না? এখন কথা হচ্ছে পানি কয়টা হবে? এখানে OH কয়টা? 2টা। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগতেছে 2টা, তাহলে এখানে লাগবে কয়টা? 2টা। তাহলে এখানে OH কয়টা? 2টা, তাহলে পানি হবে 4টা। ব্যালেন্স হয়েছে? দেখ হিসাব করে ব্যালেন্স হয়ে গেছে। এই হলো ফর্মিক অ্যাসিড বিক্রিয়া করে, অন্য কোনো কার্বক্সিলিক অ্যাসিড বিক্রিয়া করে না। এখন অ্যাডমিশন এক্সামে কি প্রশ্ন আসে জানো? যে নিচের কোনটি টলেন বিক্রিয়ার সাথে বিক্রিয়া করে না? আমি কিন্তু এই কাজটাই করছিলাম, এই প্রশ্নটা দিছিলাম না? এটা দিছিলাম না পরীক্ষায়? জি ভাই। এবং এই প্রশ্নটা, এই যে প্রশ্নগুলোর তো গুগল ফর্মে পার্সেন্টেজ দেখা যায়, মোর দেন 50% স্টুডেন্ট এই ফাঁদে পা দিয়েছে, সবাই এই ফর্মিক অ্যাসিড দিছে, কিন্তু অ্যানসার কিন্তু ফর্মিক অ্যাসিড হবে না। ফর্মিক ছিল একটা কিটোন দেয়া ছিল, এই কিটোনটা হবে অ্যানসার। এই গেল হচ্ছে ফর্মিক অ্যাসিডের কাহিনী। এন্ড কার্বক্সিলিক অ্যাসিড শনাক্ত করব কিভাবে? কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকরণ, কার্বক্সিলিক অ্যাসিড শনাক্ত করা যায় কিভাবে? শনাক্তকরণ বিক্রিয়া যদি আমরা দেখি কার্বক্সিলিক অ্যাসিডের, কার্বক্সিলিক অ্যাসিড যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি বানায়। এটা হচ্ছে এক ধরনের খুব সিম্পল একটা বিক্রিয়া, এটা থেকে আমরা বুঝেছি লবণ পানি হয়। ভালো কথা গেল। এখন এই কার্বক্সিলিক অ্যাসিড সে যদি সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে, তাহলে এখান থেকে বানায় লবণ পানি। সোডিয়াম বাইকার্বনেট আর কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে, সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে পার্থক্য ছিল কিন্তু আসলে একটা কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে একটা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এই কার্বন ডাই অক্সাইড যদি চুনের পানিতে দেস, তাহলে চুনের পানিতে কি করবে? ক্যালসিয়াম অক্সাইড যদি দেই আমরা, ক্যালসিয়াম কার্বনেট হবে, চুনের পানিতে ঘোলা করবে। তো এটা থেকে আমরা বলি যে এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের একটা শনাক্তকারী বিক্রিয়া, যে কার্বক্সিলিক অ্যাসিড সোডিয়াম বাইকার্বনেট থেকে হাইড্রোজেন উৎপন্ন করতে পারে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে পারে, যেটা কিনা চুনের পানিকে ঘোলা করে। আচ্ছা, এখন ভাই বল। এই কাজটা তো সব অ্যাসিডে করে, মানে হ্যাঁ সবাই সব করে, অ্যাসিডে। কিন্তু ধৈর্য 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 ধৈর্য, কুল।
আমাকে ব্যাপারটা বুঝতে হবে আপনাকে। এই জন্যই অন্য অ্যাসিড যেগুলো আছে ওগুলোর জন্য হচ্ছে আপনার আলাদা টেস্টও আছে, ইন্ডিভিজুয়াল টেস্ট। যেমন অ্যালকোহল স্লাইটলি অ্যাসিডিক, অ্যালকোহলের আলাদা ইন্ডিভিজুয়াল টেস্ট আছে, ঠিক আছে? আর কি অ্যাসিড আছে বলেন? মানে খনিজ অ্যাসিড গুলোও তো এই কাজই করে, যে খনিজ কার্বন অ্যাসিড যৌগের সাথে বিক্রিয়া করে লবণ পানি কার্বন ওকে ডাইঅক্সাইড ওকে তৈরি করে। ওকে বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে বানাবে, কিন্তু কথা হচ্ছে আপনি তো খনিজ মানে ইনঅর্গানিক যৌগের সাথে অর্গানিক যৌগ কম্পেয়ার করে লাভ নেই। আপনি যখন করবেন তখন অর্গানিকের সাথে অর্গানিকের কম্পেয়ার করতে হবে, আইডেন্টিফিকেশন টেস্ট করতে হবে। তাছাড়া কার্বক্সিলিক অ্যাসিড যে ধরনের বিক্রিয়া দেয় সেটা তো ইনঅর্গানিক অ্যাসিড গুলো দিবে না, দিবে? বা কার্বক্সিলিক অ্যাসিডের যে প্রপার্টি স্যার, বয়লিং পয়েন্ট ইনঅর্গানিকের সাথে মিলবে, তার মেল্টিং পয়েন্ট মিলবে, তার যে কি বলে দ্রাব্যতা মিলবে, মিলবে না। তার পোলারিটি মিলবে, মিলবে না। অনেক তার যে অন্য ফিজিক্যাল প্রপার্টিজ গুলো আছে ওগুলো কিন্তু মিলবে না। যেহেতু অন্য ফিজিক্যাল প্রপার্টিজ গুলো মিলবে না, তো তখনই হচ্ছে কি করতে হবে তোমাকে, ফিজিক্যাল প্রপার্টিজ গুলো না মিললে তখনই অর্গানিকের কথা চিন্তা করতে হবে। যখন অর্গানিক চিন্তা করছো তখন এভাবে চিন্তা করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া যে এই যে গেল মিথানিক অ্যাসিড এবং ইথানিক অ্যাসিডের পার্থক্য সূচক কিছু পরীক্ষা আসে, পরীক্ষা যে কোনটা মিথানিক কোনটা ইথানিক বুঝতে হবে। কারণ মিথানিক অ্যাসিড তো তোমার হচ্ছে টলিন বিকারক বা ফিলিং গ্রুপের সাথে বিক্রিয়া করে, কিন্তু ইথানিক অ্যাসিড তো করে না, করে? মিথানিক অ্যাসিড করে না, সেটা একটা পার্থক্যকারী বিক্রিয়া। আরেকটা পার্থক্যকারী বিক্রিয়া আছে, বিক্রিয়াটা হচ্ছে এরকম যে আমরা যদি HCOH নিই, তার সাথে আমি নিলাম হচ্ছে ধরো মার্কারি ক্লোরাইড। মার্কারি ক্লোরাইড হচ্ছে মার্কারি 2 ক্লোরাইড, এখানে মার্কারির অক্সিডেশন নাম্বার 2। তাহলে এখানে এটা যদি হয়ে যায় তোমার অক্সিডাইজ, অক্সিডাইজ হলে সে কি বানায়? কার্বন ডাই অক্সাইড বানায় না? তাহলে সে ইলেকট্রন রিলিজ করবে, মার্কারি 2টা সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে হয়ে যাবে মার্কারি 1 ক্লোরাইড, Hg2Cl2 হয়ে যাবে। প্লাস হবে এই যে ক্লোরিন আর এই হিটের হাইড্রোজেন মিলে বানাবে HCl। ওকে, আচ্ছা, এই যে Ag2Cl2 হইছে, এটা যদি ফার্দার আবার অক্সিডাইজড হয়, মানে আমার কার্বক্সিলিক ফর্মিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে Ag2Cl2, তাহলে সে +1 হিসেবে আছে এই জায়গায়, আবার ইলেকট্রন গ্রহণ করে এবার কি +1 হবে না 0 হয়ে যাবে? এই যে অক্সিডেশন নাম্বার 0, কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে এই যে হইলো 0, এটা হচ্ছে তোমার, এটা অদক্ষিপ্ত, এটা অদক্ষিপ্ত, এটা ফর্মিক অ্যাসিডই করবে, অন্য কোনো কার্বক্সিলিক অ্যাসিড করবে না। এটাও তাহলে ফর্মিক অ্যাসিডের সাথে অন্য কার্বক্সিলিক অ্যাসিডের পার্থক্যকারী বিক্রিয়া। এবং যদি প্রশ্ন করি ইথানোয়িক অ্যাসিডের সাথে পার্থক্যকারী বিক্রিয়া, এটাই হচ্ছে সেই পার্থক্যকারী বিক্রিয়া। কথা কি বোঝা গেছে? মানে মার্কারিটা আমরা দেখতে পাবো, দুইটাই দেখতে পাবো, মার্কারি ক্লোরাইড এবং মার্কারি দুইটাই দেখতে পাবো। মার্কারি ক্লোরাইড হচ্ছে হোয়াইট, মানে মার্কারি 1 ক্লোরাইড, আর এটা হচ্ছে অনেকটা হচ্ছে অ্যাশ কালার, মানে মার্কারের মতো দেখতে আর কি। হ্যাঁ, মার্কারি পারদ যেরকম আর কি, থার্মোমিটারের ভিতরে যেরকম থাকে ওরকম দেখতে হবে আর কি। তো এই গেল হচ্ছে একটা বিক্রিয়া। আরেকটা বিক্রিয়া পরীক্ষা আসে, এই বিক্রিয়াটা হচ্ছে ইয়ের পরীক্ষা আসে, মানে কি বলে ওই বোর্ডে পরীক্ষা আসে। বোর্ডে পরীক্ষা এরকম প্রশ্নটা আসছিল, আমি পড়াই তারপরে বলছি। আমি যদি ইথানিক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া করাই, তারা তো একটা কল আসছে, একটু লাইনে থাকতে হবে। আটকায় যাচ্ছে। ভাই কই? হ্যালো, হ্যালো। এবার আটকাচ্ছে? না ভাই ঠিক আছে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে এই যে ইথানিক অ্যাসিড, এটাকে যদি হচ্ছে আমরা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া করাই, তাহলে সে বানাবে সোডিয়াম ইথানয়েড। এই সোডিয়াম ইথানয়েড আর্সেনিক অক্সাইডের সাথে যখন বিক্রিয়া করবে, ক্যাটোডিল অক্সাইড, সেখান থেকে হবে CH3AS, CH3O, AS, CH3, CH3। এটা আলটিমেটলি লাগবে কয়টা? 7টা, ঠিক আছে? আর কি জেনে উৎপন্ন হবে তার সাথে? কি হবে রে জিয়াদ, বলতো, ভুলে গেছি। না ভাই এই একটা নামে মনে ছিল ক্যাটোডিল অক্সাইড, আর বাকি কি নাম মনে হয় ছিল সে ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস হয়তো, সেটা কি ভুলে গেলাম কেন? ভুলে যাওয়ার কথা না আমার। সোডিয়ামটা কি বানাবে আসলে? সোডিয়াম হাইড্রোক্সাইড নাকি? হাইড্রোজেন আসবে কোথা থেকে? ভাই বুঝি না এগুলা জৈব রসায়ন। দ্বারা ব্যবস্থা করতেছি।
দাঁড়ান পুরাতন বইয়ে সার্চ মারি একটু। এখানে মনে হয় সোডিয়াম কার্বনেট আর কার্বন ডাই অক্সাইড হওয়ার কথা। তাহলে ও হ্যাঁ ঠিক আছে, এই যে দেখ এই COO আছে না, এই COO হবে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড আর সোডিয়াম মিলে বানাবে সোডিয়াম কার্বনেট। তো এখন সেখান থেকে কিছু কার্বন ডাই অক্সাইড থেকে যাবে আর কিছু সোডিয়াম কার্বনেট হবে, কারণ দুইটা সোডিয়াম একটা কার্বন ডাই অক্সাইডকে পিক করতে পারে, একটা কার্বনেট বানায়। আমার সোডিয়াম আছে 4টা, তো কার্বন ডাই অক্সাইড অংশ হবে এখান থেকে 4টা, ঠিক আছে। আর 4টা সোডিয়াম দুইটা সোডিয়াম কার্বনেট বানাতে পারবে, দুইটা সোডিয়াম কার্বনেট, দুইটা কার্বন ডাই অক্সাইড ব্যালেন্স হয়ে গেছে এবার। এই ছিল মোটামুটি কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্ত হাবিজাবির বিক্রিয়া। এন্ড কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়া হতে পারে কয় ধরনের? কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়া হতে পারে যতটুকু আমার এখন মনে পড়ে এক্স্যাক্টলি, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়া হতে পারে 5 ধরনের। তো 5 ধরনের বিক্রিয়ার মধ্যে আমরা যদি কার্বক্সিলিক অ্যাসিডের গঠনটা দেখি। হ্যালো, কার্বক্সিলিক অ্যাসিডের গঠন দেখ, এখানে একটা অ্যালকাইল গ্রুপ বা হাইড্রোজেন থাকতে পারে, সেটা আমরা অ্যালকাইল দিয়ে দেখালাম। শুধু হাইড্রোজেন প্রতিস্থাপন, এটা বললাম টাইপ 1, ঠিক আছে। এই সিও গ্রুপের বিক্রিয়া, এটাকে বললাম টাইপ 2। অ্যালকাইল অংশের বিক্রিয়া, এটাকে বললাম টাইপ 4। পুরা COOH অংশের বিক্রিয়া, দ্যাট ইজ টাইপ 3। আর OH গ্রুপের বিক্রিয়া, দ্যাট ইজ টাইপ 5। এই 5 ধরনের বিক্রিয়া সে দিতে পারে। আমরা অলরেডি টাইপ 1 পড়ে ফেলেছি, যেমন কার্বক্সিলিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট আর হচ্ছে সোডিয়াম কার্বনেট কেন বলছি, মানে ধর RCOOH, এটা হচ্ছে টাইপ 1 এক নাম্বার টাইপের বিক্রিয়া, প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখান থেকে যেটা হয় হাইড্রোজেনের প্রতিস্থাপন হয়, কি প্রতিস্থাপন করে? সোডিয়াম প্লাসটা প্রতিস্থাপন করে, এটা মাইনাস প্লাস, এটা মাইনাস, তাহলে আমরা কি পাই? সোডিয়াম সল্ট পাই, কার্বক্সিলিক অ্যাসিড, আর হচ্ছে পানি পাই। এটা হচ্ছে তোর এটা। আর সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়াগুলো সেম হয়, কার্বক্সিলিক অ্যাসিডের ওই সোডিয়ামটা রিপ্লেস হয়ে যায়, প্লাস পানি, কার্বন ডাই অক্সাইড। এটা টাইপ 1 গেল। এবারে টাইপ 2 সিও গ্রুপের বিক্রিয়া। ধর আমি একটা কার্বক্সিলিক অ্যাসিড নিলাম, এটাকে এখন আমি রিডাকশন করব লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে ইন প্রেজেন্স অফ এন অ্যাসিড। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কিভাবে বিজারণ করে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটা হচ্ছে লিথিয়াম প্লাস আর AlH4 মাইনাস আকারে ভেঙে যায়। এই AlH4 মাইনাসটা ভেঙে গিয়ে AlH3 কাইন্ড অফ হচ্ছে না, এটা যে HbF4 মাইনাসের মতো আর কি, H মাইনাস তৈরি করে। তাহলে এখান থেকে H মাইনাসটা এই OH টাকে রিপ্লেস করে দেয়, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। তাহলে হয়ে যাবে RC ডাবল বন্ড, এখানে চলে আসবে H, আর OH টার সাথে অ্যাসিডের থেকে আসা প্রোটন মিলে বানাবে পানি। এই জিনিসটা আমরা অলরেডি পড়ছি যে কার্বক্সিলিক অ্যাসিডকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারণ করলে অ্যালডিহাইড আর পানি পাওয়া যাবে। ভালো কথা ভাই। ফার্দার কি হয়? এই যে অ্যালডিহাইড গ্রুপটা আছে, এই অ্যালডিহাইডটা আরেকটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আরেকটা হাইড্রাইড আয়ন দেয়, সেটা এসে কার্বনিল গ্রুপে যুক্ত হয়, নিউক্লিওফিলিক যুক্ত বিক্রিয়া। তাহলে অবস্থাটা দাঁড়ায় এরকম যে ভাই RCH কার্বনের সাথে হাইড্রোজেন আসলে, তাহলে কার্বনের পক্ষে অক্সিজেনের সাথে ডাবল বন্ড রাখা সম্ভব না, অক্সিজেন হয়ে যাবে মাইনাস, অ্যাসিড থেকে প্রোটন এসে যে রাখা দরকার, তার মানে ফেলাম অ্যালকোহল। আমার কথা কি বোঝা গেল? এই তোরা আসিস? আছি তো, কিন্তু একটু মানে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে ধীরে ধীরে। শেষ এই যে আর একটা বিক্রিয়া দেখায় শেষ, আজকের মতো শেষ। তো এখন কথা হচ্ছে এই যে জিনিসটা ঘটলো, ঘটার পরে অ্যালকোহল পেলাম, তার মানে আসলে কি ঘটনা ঘটলো ভাই? কার্বক্সিলিক অ্যাসিড এটার আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে কি করছি? বিজারণ করছি অ্যাসিডের উপস্থিতিতে। তাহলে কি পাইলাম? ফাইনালি কি পাইছি ভাই? আর CH2OH। তার মানে আমি ইনডাইরেক্টলি বলতে পারি না, এই যে সিও গ্রুপটা যেটা ছিল RC ডাবল বন্ড, এটা হয়ে গেছে CH2। তাহলে এটা সিও গ্রুপের বিক্রিয়া বলা যায়? জি ভাইয়া বলা যায়। এখন দেখ এই বিক্রিয়া অবশ্যই পড়ছিস, RCOOH এটা টাইপ 3 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে পাওয়া যায় RCOONA। এটা তো হলো না একটু আগে? 1 ওয়েট এটার সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে লাইন দেই, কুইক লাইন, তাহলে এখান থেকে RH প্লাস কি বলে সোডিয়াম কার্বনেট প্লাস সোডিয়াম কার্বনেট। তাহলে এটা কি আসলে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা নাই হয়ে গেল না? COOH গ্রুপের বিক্রিয়া না?
ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এটা আমরা হচ্ছে অ্যালকেন প্রস্তুতিতে পড়ছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকের শেষ টপিক, সেটা হচ্ছে টাইপ 4 মনে হয়, টাইপ 4 কিনা দেখি আবার একটু দাঁড়া। হ্যাঁ, টাইপ 4। এটাকে আমরা বলি আলফা হাইড্রোজেন সাবস্টিটিউশন বিক্রিয়া বা আলফা হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, হেল্পফুল হার্ড ওইটা নাকি ভাই? ও, এখন যেটা হবে দেখ, এটা হচ্ছে CH3 C ডাবল বন্ড OH, এটা রেড ফসফরাস অর আয়োডিন দুইটার উপস্থিতিতে হতে পারে 118 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আলফা কার্বন আর হাইড্রোজেন প্রতিস্থাপন। এটা আলফা কার্বন এর একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হবে কি দিয়ে? আমি যদি এখানে ক্লোরিনেশন করতে চাই এটাকে, তাহলে ক্লোরিনেশন করলে এখানে একটা কি হবে, এই আলফা কার্বনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হবে, একটা ক্লোরিন চলে আসবে, আলফা ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, অথবা এটাকে বলে ক্লোরো ইথানোয়িক অ্যাসিড। যদি ফার্দার আবার করিস এর মধ্যে, তাহলে আরেকটা হাইড্রোজেন দেবে, আরেকটা দেবে, তার মানে আলটিমেটলি ট্রাইক্লোরোইথানোয়িক অ্যাসিড পাওয়া যাবে। আমি একদম ফাইনালি লিখে ফেললাম। এখন আমি যদি একটা কাজ করি, সাপোজ এটা আমি দিলাম CH3 CH2 C ডাবল বন্ড OH, আমি এটাকে ব্রোমিনেশন করব, সেম রেড ফসফরাস 118 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তাহলে কি হবে বল? তাহলে এরকম হওয়ার কথা না ভাই, CH2Br CH2 C ডাবল বন্ড OH, পাশেরটায় হবে, ঠিক পাশেরটায়। এরকম হওয়ার কথা না তানভীর? হ্যাঁ, এই মাঝখানেরটায় হওয়ার কথা। সিয়াম কোথায় হবে? আলফা কার্বন কোনটা ভাই? কার্যকরী মূলকের সাথে সংযুক্ত প্রথম কার্বনের আলফা কার্বন, তাহলে এটাই তো আলফা কার্বন। আলফা কার্বন থেকে তো যাওয়ার কথা, তাই না? জি ভাইয়া। তাহলে সেই হিসেবে এখান থেকে যাবে না, যাবে আলফা কার্বন থেকে। তার মানে CH-Br এখানে হয়ে যাবে হচ্ছে CH3 থেকে যাবে, এটা আমি এটা একটু মুছাই লিখি, তাহলে ব্যাপারটা CH3 থাকবে, এখানে ব্রোমিন আসবে আর হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন হবে। এই বিক্রিয়াটা বলা হয় হেল ভোলহার্ড জেলিনস্কি বিক্রিয়া, HVZ, হেল ভোলহার্ড জেলিনস্কি, দুজনের তিনজনের নাম অনুসারে HVZ বিক্রিয়া বলে, ঠিক আছে? তাহলে আমাদের নেক্সট ক্লাসটা হলো টাইপ 5 এর বিক্রিয়া, এবং এটা হচ্ছে টাইপ 5 বেসিক্যালি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের জাতকের বিক্রিয়া। হ্যাঁ, টাইপ 5 মানে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। সো দ্যাটস অল ফর টুডে। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আবার দেখা হবে। নেক্সট ক্লাস দুটোই হবে। একটা কথা ছিল। হ্যাঁ বলো, আমি হচ্ছে রেকর্ডটা অফ করে দিই, তারপরে কথাবার্তা যা বলার বলো।